চোখের সামনে 5 বছরের ভালোবাসার মানুষটার সাথে নিজেরই ছোট বোনের বিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নয়নতারা। আজ আর কাঁদছে না নয়নতারা, বরং আজ হাসছে। অযথা নিজের কষ্টের জন্য তো আর এই সুন্দর আনন্দঘন পরিবেশটা নষ্ট করা যায় না। সবাই কত খুশি আজ, চারিদিকে কত আনন্দ। এর মাঝে না হয় নয়নতারার প্রেমিক হারানোর ব্যথাটা অপ্রকাশিতই থেকে গেল। সব ব্যথা প্রকাশ করতে নেই, কিছু হাহাকার একান্তই নিজের করে রাখতে হয়। অবশেষে কবুল বলার মাধ্যমে নয়নতারার বোন নাফিসা ও ওর প্রাক্তন প্রেমিক সোহানের বিয়ে সম্পন্ন হলো। আবার আলহামদুলিল্লাহ ধ্বনির মাঝে নয়নতারার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নয়নতারা তৎক্ষণাৎ মুছে নিল সেই চোখের জলটুকু। কাঁধে কারো হাতের উষ্ণ স্পর্শ অনুভব করতেই ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। দেখল সোহানা অশ্রুসিক্ত নয়নে ওর দিকে তাকিয়ে আছে। নয়নতারাকে বিচলিত হতে দেখা গেল। উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে, কাঁদছিস কেন তুই? সোহানা ক্রন্দনরত গলায় বলল, তোর খুব কষ্ট হচ্ছে তাই না নয়ন? নয়নতারা নিজের সবটুকু কষ্ট আড়াল করে বলল, না তো, কষ্ট হতে যাবে কেন আমার? আমি তো খুব খুশি আজ। মিথ্যা বলিস না। জানি না আমার ভাইটা কি করে এমন অমানুষ হয়ে গেল। বিদেশে যাওয়ার আগে যেখানে তোকে আন্টি অবধি পরিয়ে গেল, সেখানে 5 বছরে কি এমন হলো যে তোকে আর বিয়েই করলো না? নয়নতারা আলতো হেসে বলল, মনে নেই তো কারণটা। সোহান তো বলেছিল আমার বয়স হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি, দেখতেও সুন্দর না। আর তোর ভাইয়ের এখন দরকার কম বয়সী সুন্দরী যুবতী মেয়ে। আমাকে বিয়ে করলে নাকি কারোর সামনে পরিচয় করিয়ে দিতে পারবে না। সোহানা ঘৃণা ভরা কণ্ঠে বলল, চুপ কর নয়ন, আর বলিস না। ঘৃণা হচ্ছে ওকে নিজের ভাই বলতে। আচ্ছা, আমার ভাইয়ের কথা না হয় বাদ দিলাম, কিন্তু নাফিসা কি করে করলো এটা তোর সাথে? ও তো তোর নিজের মায়ের পেটের বোন। নয়নতারা এবারে নিজের বোনের দিকে তাকালো। ভীষণ খুশি দেখাচ্ছে নাফিসাকে। নিজের বোনের ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কোনো অনুশোচনা নেই, কোনো আফসোস নেই। নিজের স্বার্থের কাছে মানুষ যে এতটা নিকৃষ্ট হয়ে যেতে পারে যে নিজের বোনের কষ্টও তার উপরে কোনো প্রভাব ফেলতে পারে না, সেটা নয়নতারা নাফিসাকে না দেখলে হয়তো বুঝতোই না। নয়নতারা আলতো হেসে বলল, জানিস তো সোহানা, নিজের স্বার্থের কাছে আমরা সবাই দুর্বল হয়ে যাই। আমাদের সব সম্পর্কগুলো ফিকে হয়ে যায়। তবে আমার ওদের কারো উপরে কোনো রাগ নেই। ওরা দুজনেই আমার ভীষণ প্রিয়। ওরা ভালো থাকুক, সেটাই চাই আমি। সোহানা আবারও কিছু বলতে নিল, তবে তার আগেই ওর ডাক পড়ে গেল। ওর মা নিপা হন্তদন্ত পায়ে ছুটে এসে মেয়েকে উদ্দেশ্য করে বললেন, এখানে কি করছিস তুই? সেই কখন থেকে ডাকছি তোকে। সোহানা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, বলো। চল আমার সাথে ওদিকে। বিয়ে বাড়ির কি কম কাজ আছে নাকি? পারবো না আমি এসব করতে। আমায় কোনো কাজে ডাকবে না। মেয়ের কথায় অসন্তুষ্ট হলেন নিপা। পাশে দাঁড়ানো নয়নতারার দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই এই মেয়ে আবার তোর মাথা খেয়েছে, তাই না? তা হ্যাঁ রে নয়ন, কেমন ধারা মেয়ে মানুষ রে তুই, যে নিজের বোনের সুখ সহ্য করতে পারিস না? কেন এসেছিস বিয়েতে? ওদের মেজাজটা খারাপ করানোর জন্য? দেখিস আজ ছেলে মেয়ে দুটোর বিয়ে, আজ অন্তত ওদের একটু শান্তিতে থাকতে দে। নিজের মায়ের এমন আজগুবি কথায় অবাক না হয়ে পারল না সোহানা। বিস্ময় ভরা কণ্ঠে বলল, সব কিছুতে তুমি নয়নের দোষ কেন দেখতে পাও মা? আর নয়ন এখানে আসতে চায়নি। বাড়ির অন্য সদস্যরাও না এলে খারাপ দেখাবে জন্য জোর করে এনেছে। ও না এলেও হিংসা করা হয়, এলেও হিংসা করা হয়। তাহলে ও করবেটা কি আমায় বলো তো? নিপা কিঞ্চিত রাগান্বিত গলায় মেয়েকে বললেন, থাক, আর ওর হয়ে ওকালতি করতে হবে না তোকে। নিজের ভাই রেখে পরের মেয়ের জন্য এত দরদ দেখানোর কুফল তুই বুঝবি একদিন। সোহানা তাচ্ছিল্য কণ্ঠে বলল, তোমরাও নয়নকে বউ না বানিয়ে নাফিসাকে বউ বানানোর মজা টের পাবে একদিন। মডার্ন বউ আনার শখ তোমাদের দুদিনেই মিটে যাবে। মেয়ের সাথে পেরে না উঠে নিপা চলে গেলেন সেখান থেকে। সোহানা এবারে রাগী গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, সব সময় চুপ করে থাকিস কেন? মুখের উপরে যোগ্য জবাব দিতে পারিস না? নয়নতারা নির্জীব হেসে বলল, আমার লড়াই করার ক্ষমতা আর নেই রে। কোনো কিছু বলতে গেলে এখন নিজেকে হাসির পাত্রী বলে মনে হয় আমার। সবাই ভাবে বিদেশি ছেলেকে বিয়ে করতে পারিনি, এই জন্য হিংসে হচ্ছে আমার। নিজের রূপ দেখে স্বপ্ন দেখা উচিত ছিল নাকি আমার? এই সমাজ সৌন্দর্যের পাগল,
গুণ ছাড়া নারী যদিও বা মেনে নেওয়া যায়, তবে রূপ ছাড়া নারীর কোনো জায়গা নেই এই সমাজে। বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন আকবর সাহেব। একটু পরে চায়ের কাপ হাতে আগমন ঘটল নয়নতারার। টেবিলের উপরে চায়ের কাপটা রেখে আকবর সাহেবের মুখোমুখি চেয়ারে বসে পড়ল নয়নতারা। আকবর সাহেব পত্রিকাটা ভাঁজ করে রেখে দিলেন পাশে। চোখের মোটা ফ্রেমের চশমাটাও খুলে রাখলেন। হাতে চায়ের কাপটা তুলে নিয়ে তাতে একটা চুমুক বসালেন। প্রশংসার স্বরে বললেন, আজও কিন্তু চাটা দারুণ হয়েছে নয়নমা। নয়নতারা আলতো হেসে বলল, ধন্যবাদ বাবা। তা নয়ন, আজ কাজে যাবে না? আজও ছুটি পেয়েছো? নয়নতারা ইতস্তত গলায় বলল, আসলে বাবা আজ ছুটি পাইনি, অফিসে যাওয়ার কথা ছিল, তবে মা বলেছে আজ না যেতে। আকবর সাহেব চায়ের কাপটা পূর্বের জায়গায় রেখে গুরুতর ভঙ্গিতে বললেন, অদ্ভুত তো, ছুটি যেহেতু পাওনি তারপরও বাড়িতে থেকে গেলে কেন? তোমার মা হয়তো না বুঝেই বলে ফেলেছে। না বাবা, মা সবটা জানে। বলছিল আমি আজ বাড়িতে না থাকলে নাকি ব্যাপারটা খারাপ দেখায়, লোকে আরো 5টা কথা শোনাবে, বলবে বোনের সুখ আমার সহ্য হয় না। কথাটা বলেই নয়নতারা মাথা নামিয়ে নিল। আকবর সাহেব মেয়েকে কিছু না বলে গম্ভীর গলায় স্ত্রীর উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। নয়নতারা হকচকিয়ে উঠল। আতঙ্কিত গলায় বলল, বাবা থামো, মাকে ডাকছো কেন? আকবর সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি বিরতিহীনভাবে স্ত্রীকে ডাকতেই থাকলেন। এত ব্যস্ততার মাঝেও স্বামীর ডাক উপেক্ষা করতে পারলেন না তিনি। মারুফা হন্তদন্ত পায়ে ছুটে এসে স্বামীকে উদ্দেশ্য করে বলল। আকবর সাহেব কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তুমি নয়নকে কাজে যেতে নিষেধ করেছো কেন? মারুফা স্বাভাবিক হলেন। বুঝলেন তার স্বামীর হঠাৎ তলবের কারণ। আর চোখে একবার নয়নের দিকে তাকালেন, যে মাথা নিচু করে বসে আছে। মারুফা স্বাভাবিক ভঙ্গিতে আকবর সাহেবকে বললেন, আজ ওর বোনের বউ ভাত, কোনো আক্কেলে ও কাজে যেতে চায় আজ? আকবর সাহেব মৃদু রাগী গলায় বললেন, বিবেকবোধ কি হারিয়ে ফেলেছো তুমি মারুফা? তোমার মেয়ের বৌভাত আজ, তার জন্য কি ওর কাজ বন্ধ থাকবে? আর একটা কথা শুনে রাখো, আমার মেয়ে আমার বাড়িতে থাকে, আমার টাকায় খায়, তাই ওর যা জবাবদিহি করার সব আমার কাছে করবে। অন্যরা কি বললো বা কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। যাদের আমার মেয়েকে নিয়ে সমস্যা তাদেরকে বলবে আমার বাড়িতে যেন পা না রাখে। মারুফা এবারে আঁচলে মুখ গুজে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে বললেন, তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমি ওর নিজের মা না, সৎ মা। ওকে নিয়ে কেউ খারাপ কিছু বললে কি আমার খারাপ লাগে না? তবে সবাইকে কথা বলার সুযোগ দাও কেন? শেষের কথাটা আকবর সাহেব একটু চেঁচিয়েই বলে উঠলেন। মারুফা আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ব্যতিব্যস্ত গলায় বললেন, আস্তে কথা বলো, মেয়ে শ্বশুর বাড়ির লোকজন আছে বাড়িতে। মারুফার কথায় আকবর সাহেব খুব বেশি পাত্তা না দিয়ে বললেন, তো কে আছে না আছে তাতে আমার কিছু যায় আসে না। আর শোনো, মেয়ের বিয়ে দেওয়ার আমার দায়িত্ব ছিল, পালন করেছি। তবে একটা কথা কান খুলে শুনে রাখো মারুফা, তোমার ওই মেয়ে আর জামাই যেন আমার বাড়িতে পা না রাখে। মারুফা আতঙ্কিত গলায় বলে উঠল, কি আজে বাজে কথা বলছো? এক মেয়ের জন্য আরেক মেয়ের সংসার আগুন লাগাবে নাকি? লাগলে লাগবে। তোমার মেয়ের যখন ওর বোনের জীবন শেষ করার জন্য একটু আফসোস নেই, তাহলে এমন মেয়ের প্রতি আমারও কোনো আর দায়বদ্ধতা নেই। কথাটা বলে আকবর সাহেব উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে নয়নতারাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কাজে যাও, বাড়িতে বসে এসব নাটক দেখার প্রয়োজন নেই তোমার। কথাটা বলে আকবর সাহেব চলে গেলেন। মারুফা এবারে নয়নতারাকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বললেন, কি দরকার ছিল তোমার বাবার কানে এই কথাগুলো দেওয়ার? অশান্তিগুলো কি না করলেই হচ্ছিল না? নয়নতারা বিস্ময় ভরা কণ্ঠে বলল, মা আমি কি করেছি? তুমি সবকিছুতে সবসময় আমাকেই কেন দোষারোপ করো? মারুফা এবারে শব্দ করে কেঁদে উঠে হা হুতাশ করে বললেন, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার। তোকে জন্ম দিয়ে ভুল করেছি। সব কোণ যখন বাবার পেলি, তবে গায়ের রং চেহারাটা কেন আমার পেতে গেলি? বুঝলি না কেন যে আমি না হয় তোর বাবার মতো কাউকে পেয়েছি, যে আমার রূপ না দেখে ভালোবেসেছি, কিন্তু তোর কপালে আর এমন মানুষ জুটবে না। কথাগুলো বলে মারুফা চলে গেলেন। নয়নতারাও অবাক নয়নে মায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। নিজের হাতের চামড়ার দিকে তাকালো। নয়নতারার গায়ের রং একদম নিজের মায়ের মতন চাপানো। এই নিয়ে নয়নতারার না যথেষ্ট আফসোস,
নয়নতারার না যতটা আফসোস, তার থেকেও অনেক বেশি আফসোস বাকিদের, বিশেষ করে মারুফার। নিজের অজান্তেই নয়নতারার গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ করে মনে হলো রূপ ছাড়া এই পৃথিবীতে জন্ম নিয়ে নয়নতারা অনেক বড় ভুল করে ফেলেছে। তার গুণ কেউ বিচার করতে আসবে না, সবাই আগে দেখবে তার গায়ের রং ধপধপে ফর্সা কিনা, নাকটা সরু কিনা, চোখ দুটো টানা টানা কিনা, গোলাপি ঠোঁট আছে কিনা। আর যদি এইসব না থাকে তবে তার নাম চলে যায় বাতিলের খাতায়। কোথায় যাচ্ছিস? অনিচ্ছা সত্ত্বেও নয়নতারাকে থামতে হলো, কেননা নাফিসা একদম ওর সামনে এসে দাঁড়িয়েছে। নয়নতারা একবার ভাবলো কোনো উত্তর দেবে না, কিন্তু পরক্ষণেই আবার মনে পড়ল অযথা অশান্তি করে কী লাভ। এমনিতেও সবাই ওর অশান্তির জন্য ওকেই দায়ী করে, আবার নতুন করে কোনো অশান্তি নাইবা হলো নয়নতারার জন্য। শান্ত গলায় বলল। কাজে যাচ্ছি। নাফিসা ব্যঙ্গাত্মক গলায় বলল। এমন ভাব করছিস যেন খুব বড় কোনো কাজ করিস। এখানে ভাব দেখানোর কি আছে? এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার আমি, নিশ্চয়ই ছোট কোনো কাজ না। নাফিসা এক রাশ বিরক্তি সমেত বলল। চুপ কর তো। সেই তুই জাহার নামেই যাস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে শোন, আজ আমি আর সোহান এই বাড়িতে আসবো। চোখের সামনে তোকে ঘুরঘুর করতে দেখতে আমাদের কারোই ভালো লাগবে না। তাই বলছি তুই কয়েকদিনের জন্য কোথাও একটা চলে যা। এমনিতেও আমি আর সোহান ঘুরতে যাব কিছুদিনের মধ্যে, তখন তুই আবার চলে আসিস। নয়নতারা বুঝল ওদের ঘুরতে যাওয়ার কথাটা নাফিসা ইচ্ছে করেই ওকে শুনিয়ে বলল। তবে নয়নতারার এতে খারাপ লাগলো না, বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল। তোরা আসবি সেজন্য আমি কেন আমার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব? আমি বলছি তাই যাবি। তোকে চোখের সামনে দেখলে সোহানের খারাপ লাগবে, হয়তো মায়া বাড়বে। নয়নতারা আলতো হেসে বলল। ভয় পাচ্ছিস নাকি আমায় দেখে? নাফিসা একটু থতমত খেয়ে বলল। তোকে দেখে ভয় করার কি আছে শুনি? আমারও তো সেই একই প্রশ্ন। আমার মতো নগণ্য মানুষকে দেখে ভয় পাওয়ার কি আছে? তবে শোন, ভালো যখন বেসেছিস তবে স্বাধীনতাও দিতে শেখ ভালোবাসার মানুষটাকে। নাফিসা ব্যঙ্গাত্মক হেসে বলল। তোর মতো পাগল পেয়েছিস নাকি আমাকে? দিয়েছিলি তো প্রেমিককে স্বাধীনতা, দেখলি না কেমন হাত থেকে বেরিয়ে গেল? নয়নতারা আলতো হেসে বলল। সে আমার ছিল না, এই জন্যেই তো আমার হাত থেকে বেরিয়ে গেল। যদি সে আমার হতো তবে আমারই থাকতো। ঘরের দরজা একটু বন্ধ করে একা একাই কাঁদছে নয়নতারা। তার জীবনে একাকিত্ব শব্দটার অস্তিত্ব সর্বদা বিরাজমান থাকে। খুব অল্প সময়ই তার চোখ দুটো শুকনো থাকে, তার গাল দুটোও শুকনো থাকে। বাইরে থেকে মারুফার চেঁচামেচি আর হা হুতাশের শব্দ ভেসে আসছে নয়নতারার কানে। তিনি অনবরত নয়নতারাকে গালাগালি করছেন। নয়নতারা বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পরনে এখনও সেই নতুন থ্রিপিস যা পরে একটু আগে পাত্রপক্ষের সামনে বসেছিল। মুখে এখনও হালকা পাতলা সাজের অস্তিত্ব বোঝা যাচ্ছে। ওর ভাবি সাজিয়ে দিয়েছিল, না হলে নয়নতারা সাজার কোনো ইচ্ছে ছিল না। এমনিতেই তো নয়নতারা দেখতে সুন্দর না, সাজলে যদি একটু ভালো লাগে দেখতে, সেই আশাতেই ওর ভাবি সুপ্তি ওকে সাজিয়ে দিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। মেকআপের আবরণে ঢাকা নয়নতারাকে পাত্রপক্ষের পছন্দ হয়নি। যদি ওরা মুখের উপরে সে কথা বলেনি, তবে তাদের ভাবভঙ্গি দেখে সবাই যা বোঝার বুঝে গেছে। নয়নতারা টেবিলের উপরের থেকে পানির বোতলটা হাতে নিল, ঘরের মধ্যেই মুখটা ধুয়ে নিল। মেঝের উপরে পড়ে সে পানিগুলো গড়িয়ে গড়িয়ে খাটের নিচে, ড্রেসিং টেবিলের নিচে চলে গেল। পানির ছিটে লেগে নয়নের পাজামার নিচের কিছুটা অংশ ভিজে গেল। তবে নয়নতারা সেই সবই কোনো হুঁশ নেই। নয়নতারা ঘষে ঘষে নিজের মুখটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। ধোয়া শেষে ওড়না দিয়ে মুখটা ভালো করে মুছে নিল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। নিজেই নিজেকে প্রশ্ন করল, আমি কি দেখতে খুব বেশি খারাপ? নিজেকে বেশ অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর নয়নতারার মনে হলো ও দেখতে খুব একটা খারাপ নয়, শুধু গায়ের রঙটা একটু বেশিই চাপা। আচ্ছা, তাও তো নয়নতারা মানুষ, তাই না? তবে মানুষ হয়ে অন্য একজন মানুষকে সবাই কী করে ঘৃণা করে? নয়নতারা তো ইচ্ছাকৃতভাবে আর কালো হয়ে জন্মায়নি। আল্লাহ যেহেতু ওকে এইভাবেই তৈরি করেছেন, সেহেতু নিশ্চয়ই ভালো কিছু ভেবে তৈরি করেছেন। যখন আল্লাহ তার বান্দাদের ভালোবাসতে বৈষম্য করেন না, সুন্দর অসুন্দর কোনো কিছুই তার কাছে বান্দার প্রতি ভালোবাসা কমাতে পারে না, তবে মানুষগুলো কেন সবার মাঝে এত বৈষম্য করে? কেন এই সমাজে কেবলমাত্র সৌন্দর্যেরই মূল্য আছে? কেন এই সমাজে যারা রূপবতী নয় তাদের মূল্য নেই?
খাবার টেবিলে বসে চুপচাপ সবাই খাবার খেয়ে যাচ্ছে। কেবল মারুফার হাত থেমে আছে। গালে হাত দিয়ে তিনি চুপচাপ বসে আছেন। খাবার মাঝে হঠাৎ করে আকবর সাহেবের খাওয়ার হাতটাও থেমে গেল। মারুফার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, খাবার খাচ্ছ না কেন মারুফা? মারুফা একটু নড়ে চড়ে উঠে বললেন, খাবো না আমি। তোমাদের মনে সুখ আছে, তোমরা খাও। আকবর সাহেব কিঞ্চিত বিরক্তিকর গলায় বললেন, বাজে কথা বলা বন্ধ করো মারুফা। নয়ন তোমার একার মেয়ে না, আর তার থেকেও বড় কথা, মেয়ের বিয়ে নিয়ে এত হা হুতাশা করার কোনো দরকার নেই। যেদিন ওর বিয়ে লেখা আছে সেদিনই হবে। মারুফা এবার কেঁদে উঠে বললেন, মায়ের মন যে এত কিছু বোঝে না, সেই সব কি তোমরা বুঝবে? এই মেয়ের বিয়ে আদৌ ভাগ্য আছে কিনা কে জানে। অপর পাশে চেয়ারে বসা সুপ্তি নিজের স্বামী সহ নাফিসকে কিছু একটা ইশারা করল। ওই কথাটা বলো। নাফিস বলছি বলে হাতের ফোনটা টেবিলের উপরে রেখে গলাটা পরিষ্কার করে নিয়ে গম্ভীর গলায় আকবর সাহেবকে বলল। বাবা, তোমায় একটা কথা বলার আছে আমার। আকবর সাহেব ব্যঙ্গাত্মক গলায় বললেন, যাক, তবুও বুঝতে পারলাম যে তুমি এই পরিবারের একজন সদস্য এবং এখানে উপস্থিত আছো। নাফিস বোধহয় একটু লজ্জা পেল, তবে স্ত্রীর চোখ রাঙানিতে কথা বলতে বাধ্য হলো। আমতা আমতা করে বলল, নয়নের জন্য একটা বিয়ের সম্বন্ধ দেখেছি আমি। মারুফা চমকে উঠে বললেন, সত্যি বলছিস? হ্যাঁ মা, ছেলের নয়নকে পছন্দ হয়েছে, কোনো চাহিদাও নেই। আমার পরিচিত, খুব ভালো ছেলে। মারুফা উচ্ছ্বসিত গলায় বলল, যাক খোদা, তবু মুখ তুলে তাকিয়েছে। তুই ওদেরকে বরং কালকেই আসতে বল। বেশি দেরি করা ঠিক হবে না, যদি আবার মত বদলে যায়। এতক্ষণ চুপ থাকা আকবর সাহেব এবারে বলে উঠলেন, ছেলে কি করে, কোথায় থাকে? আর যেহেতু তোমার পরিচিত, তাই আমি তো আর চোখ বন্ধ করে ভরসা করতে পারি না। লজ্জায় অপমানে নাফিসের মুখটা ছোট হয়ে এলো। সুপ্তি বুঝল ওকে দিয়ে আর কিছুই হবে না, ওর নিজের এবার মুখ খুলতে হবে। বাবা, ও আমার মামাতো ভাইয়ের কথা বলছে। আমার ভাই সরকারি চাকরি করে, একদম ঝামেলাহীন পরিবার। মামি তো অনেকদিন আগেই মারা গেছে। বাড়িতে মামা, আমার মামাতো ভাই আর কে? সুপ্তি একটু সময় নিয়ে বলল, আর আমার ভাইয়ের একটা মেয়ে আছে। মারুফার মুখটা শুকিয়ে গেল। ধীর গলায় বললেন সুপ্তিকে, তোমার ভাইয়ের বিয়ে হয়েছিল আগে? হ্যাঁ মা, হয়েছিল, কিন্তু ভাবির সাথে ডিভোর্স হয়ে গেছে। তাই বলে এমন ছেলের সাথে মেয়ে বিয়ে দিব? কেন দেবেন না মা? এমন সুযোগ কি আর পাবেন? এমনি তো আপনার মেয়ে তো কোনো রাজকুমারী না যে ওর জন্য রাজকুমার আসবে। যা চেহারা, তাতে যে আমার ভাই ওকে বিয়ে করতে চেয়েছে, ওর কপাল ভালো। কম তো আর বয়স হলো না। আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন কিনা সেটাও সন্দেহ। আকবর সাহেব খাবারের প্লেটটা একটু সামনের দিকে ঠেলে দিলেন, যার ফলে মৃদু শব্দ হলো। সেই শব্দে সুপ্তি হালকা কেঁপে উঠল। আকবর সাহেব মেয়ের দিকে তাকিয়ে দেখলেন নয়নতারার খাবারের হাতটা থেমে গেছে। ভাতের থালায় টপ টপ করে চোখের পানি পড়ছে। গম্ভীর গলায় তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন, নয়ন, তুমি ঘরে যাও। নয়নতারা যেন এই আদেশটার অপেক্ষাতেই ছিল, তৎক্ষণাৎ উঠে চলে গেল। আকবর সাহেব এবার নাফিসকে উদ্দেশ্য করে বললেন, শোনো নাসিফ, এই সংসারে আমি এখনো বেঁচে আছি। আমার মেয়ের জন্য আমি এখনো বেঁচে আছি। আমার মেয়ের খরচ ও নিজেই বহন করে এবং তোমাদের অর্ধেক খরচ বহন করে। তাই তোমার স্ত্রীকে বলে দিও যেন পরবর্তীতে আমার মেয়ের নামে কোনো কথা বলার আগে হাজারবার ভাবে। নাফিসের আর কিছু বলার সাহস হলো না। সাহস হয়তো সুপ্তিও পেল না, তবে চুপচাপ যে ওর স্বভাবের সাথে একদমই মানানসই না। মিনমিনে কণ্ঠে বলে উঠল, আমি তো ভুল কিছু বলিনি বাবা। নয়নকে যে আমার ভাই বিয়ে করতে চেয়েছে, এটা ওর সৌভাগ্য। আকবর সাহেব অগ্নি দৃষ্টিতে সুপ্তির দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বললেন, এত সৌভাগ্যের দরকার নেই আমার মেয়ের। আর আজে বাজে অজুহাত না দিয়ে সোজাসুজি বলো যে তোমার ভাইয়ের স্বভাব চরিত্রের কথা জানতে পেরেই কেউই ওকে নিজের মেয়ে দিতে চাইছে না, জন্য আমার মেয়ের দিকে নজর পড়েছে। সুপ্তি দমল না, জোর গলায় বলল, অযথা আমার ভাইয়ের নামে অপবাদ দেবেন না বাবা। আকবর সাহেব আবারও বজ্রকণ্ঠে বলে উঠলেন,
তুমি নিজেও খুব ভালো করেই জানো তোমার ভাই কেমন। তোমার ভাইয়ের প্রাক্তন স্ত্রী আমার বন্ধুর মেয়ে। কী কারণে কোথায় যাতায়াতের জন্য সংসারে অশান্তি হয়ে সেটা ডিভোর্স অবধি গেছে, ব্যাপারটা সে সবই আমি জানি। এতদিন কিছু বলিনি তুমি লজ্জা পাবে বলে। তোমার পরিবারের গল্প কিন্তু আমার অজানা নয়। শুধুমাত্র তুমি আমার বাড়ির বউ, আমার ছেলের পছন্দ জন্য এতদিন কিছু বলিনি। বাহ্যিক সৌন্দর্য সবই হয় না, যদিও মানুষ সেটাকে বেশি গুরুত্ব দেয়। আর্থিক সৌন্দর্য হলো আসল সৌন্দর্য। সুপ্তি মাথা নিচু করে ফেলল। নিজের সম্মান রক্ষার্থে আর কিছু বলল না। আকবর সাহেব যাওয়ার দিকে নাফিসকে উদ্দেশ্য করে বললেন, কারো কথায় এতটাও প্রভাবিত হইও না যে নিজের বোনের জীবন ধ্বংস করতেও বুক না কাঁপে। আর আমাকে এটা ভাবতেও বাধ্য করো না যে আমি একটা অমানুষের জন্ম দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল নয়নতারা। বেলা করে ঘুমানোর অভ্যেস তার নেই। কাজের জন্য তো এখন আরও সম্ভব হয় না। ছুটির দিনগুলোতে সুযোগ থাকলেও ঘুমানো হয় না নয়নতারার। বাড়ির কাজে মা আর ভাবিকে সাহায্য করে। যদিও সুপ্তি কাজ করে না খুব একটা, তবে সে যদি একটা কাজ করতে গিয়ে দেখে নয়নতারা বিশ্রাম নিচ্ছে, তবে শুরু হয়ে যায় চেঁচামেচি। আকবর সাহেব বাড়িতে থাকলে যদিও বা সেই সাহস পায় না, তবে দিনের বেশিরভাগ সময়টা আকবর সাহেবকে ব্যবসার জন্য দোকানে কাটাতে হয়। আর সুপ্তি সেই সুযোগটাই কাজে লাগায়। হাত মুখ ধুয়ে নয়নতারা সোজা এলো রান্নাঘরে। দেখলো মারুফা সবজি কাটছেন। নয়নতারা এগিয়ে গিয়ে বলল, আমায় কি কি করতে হবে মা, বলো, আমি করে দিচ্ছি। মারুফা থমথমে গলায় বললেন, ময়দা মেখে রেখেছিস, রুটিগুলো বানিয়ে দেই। নয়নতারা ভেবেছিল মারুফা বোধ হয় কথাই বলবে না ওর সাথে, তবে কথা বলেছে। হোক থমথমে কণ্ঠে, কথা যে বলেছে এটাই অনেক। নয়নতারা এক এক করে রুটিগুলো বানিয়ে পাশে রাখলো। মারুফার সবজি কাটা শেষ হলে চুলোয় রান্নার জন্য সেগুলো বসিয়ে দিলেন। নয়নতারা তখনও নিজের কাজে ব্যস্ত। হঠাৎ করে মারুফার কণ্ঠস্বর ভেসে এলো, সুপ্তির ভাইকে বিয়ে করতে না হয় রাজি হয়ে যা নয়ন। নয়নতারার কাজের হাতটা থেমে গেল। মারুফার কথায় অবাক হলো না, খারাপও লাগলো না। কেননা গত কয়েক মাস হলেও মারুফার আসল উদ্দেশ্যই যে কোনো উপায়ে নয়নতারার বিয়ে দেওয়া। বাদবাকি পাত্রের যে খুঁতই থাকুক না কেন সমস্যা নেই। তার মতে পুরুষ মানুষের এমন দুই একটা খুঁত থাকেই, কিন্তু ওগুলোকে ধরতে নেই, মেয়েদের মানিয়ে নিতে হয়। নয়নতারা ছোট থেকে মারুফের মুখে এই কথাটাই শুনে এসেছে, তাই এখন আর অবাকও হয় না। বরং এখন নয়নতারারও মনে হয় মায়ের কথাই ঠিক। হাজার একটা খুঁত দিয়েও পুরুষ মানুষ সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, আর মেয়েরা সামান্য খুঁত নিয়েও বাঁচতে পারে না। বরং কারো মাঝে খুঁত না থাকলেও এই সমাজের মানুষ নিজেদের মন মতো তাদের একটা খুঁত বানিয়ে নেয়। নয়নতারা নিজের অভিব্যক্তি স্বাভাবিক রেখে বলল, আমি তো আপত্তি করিনি মা। মারুফা বিস্ময় ভরা কণ্ঠে বললেন, তুই রাজি এই বিয়েতে? নয়নতারা আলতো হেসে বলল, তোমরা আমার পছন্দকে যেমন হাসি মুখে মেনে নিয়েছিলে, তেমনি আমিও তোমাদের পছন্দ হাসি মুখে মেনে নিব মা। খুশিতে মারুফার চোখে জল চলে এলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই অনেক সুখী হবি মা, দেখিস খোদা সবারই কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দেন। আমার মেয়ের রূপ নেই তো কি হয়েছে, গুণ আছে, সুন্দর একটা মন আছে। এবারে নয়ন অবাক হলো। মায়েরা কি অদ্ভুত হয়, তাদের ভালোবাসাও ভীষণ অদ্ভুত। নিঃসন্দেহেও প্রতিটা মায়ের কাছে তার সন্তান সবচেয়ে মূল্যবান সম্পদ। তবে সেই সন্তানদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যে মাঝে মাঝে তারা কতটা ভয়ঙ্করভাবে নিজেরই সন্তানদের মনোবল ভেঙে দেয়, তারা তা বুঝতেও পারে না। যেই রূপ নিয়ে মারুফা এত কথা শুনিয়েছে নয়নতারাকে, আজ নিজেই সেই রূপ নিয়ে কোনো আফসোস করলেন না। মায়ের ভালোবাসা সত্যিই অদ্ভুত। সকালের নাস্তা করার জন্য সবাই একসাথে খাবার টেবিলে বসলো। সুপ্তির মুখ থমথমে, সেই সাথে নাফিসও চুপচাপ খেয়ে যাচ্ছে। নাফিসের এই নিশ্চুপতার কারণে গতকাল রাতে পাওয়া লজ্জা নাকি স্ত্রীর আদেশ, সেটা বাকিদের জানা নেই। এমন পরিবেশের মাঝে মারুফা কিছু বলতেও পারছে না নয়নতারার বিয়ের কথা। মারুফা জানে যে ওনার স্বামী এত সহজে কোনো মতেই রাজি হবেন না। তবে এখন সুপ্তির অভিব্যক্তি দেখে মনে হচ্ছে শুধু আকবর সাহেব কেন, ওকেও রাজি করাতে মারুফাকে বেগ পেতে হবে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে নয়নতারা প্লেটে 3 নম্বর রুটিটা তুলে নিল। সুপ্তি যেন নয়নতারাকে কথা শোনানোর একটা সুযোগ খুঁজছিল।
আর এবার সেই সুযোগটাও পেয়ে গেল। রুক্ষ গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, একটু কম খেতে পারো না তুমি নয়ন? সবারই খাবারের হাত থেমে গেল। নয়নতারা অবুঝের ন্যায় বলল, হ্যাঁ ভাবি। বললাম যে কম করে খেতে পারো না। এত খাও কি করে তুমি? একবার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেছো? দেখতে কেমন লাগে তোমায়? জঘন্য লাগে দেখতে। চেহারা তো কোন ছিঁড়ি নেই, তার উপর আবার কালো আর লাগাম ছাড়া মোটা। তোমার এত খাওয়া দেখলে আমার বমি পায়। এই জন্যই আমি তোমার সাথে খেতে বসি না। বিস্ময়ে নয়নতারার মুখ হাঁ হয়ে গেল। লজ্জায় অপমানে মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। মারুফা মৃদু রাগী কণ্ঠে সুপ্তিকে উদ্দেশ্য করে বললেন, এসব কোন ধরনের কথাবার্তা সত্যি? তুমি 2টো রুটি খেয়েছো, নয়ন সেখানে 3টা খেয়েছে, এটা এমন কি বেশি? সুপ্তি ঝাঝালো গলায় বলল, আমি তো আর আপনার মেয়ের মতো এত মোটা না মা। শুনুন, এই মেয়ে বিয়ে কোথাও দিতে পারবেন না। কে বিয়ে করবে এই মেয়েকে? সব টাকা তো ওর খিদে মেটাতেই চলে যাবে, তা ওর খিদে মিটবে না। আকবর সাহেব হুঙ্কার ছেড়ে নাফিসকে উদ্দেশ্য করে বলল, নাফিস, তোমার বউকে মুখ সামলে কথা বলতে বলো। আমার ধৈর্যের সীমা কিন্তু এবার পেরিয়ে যাচ্ছে। নাফিস সুপ্তিকে ধমক দিল। তবে ওই যে সুপ্তি চুপ থাকতে পছন্দ করে না। আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমি তো ভুল কিছু বলিনি বাবা। আকবর সাহেব আবারও হুঙ্কার ছেড়ে বললেন, তুমি বেয়াদবির সব সীমা আজ পার করে গেছো সত্যি। আজ তুমি শুধু তোমার মন মানসিকতা না, তোমার বাবা মায়ের তোমার দেয়া শিক্ষারও পরিচয় দিয়েছো। সুপ্তি মৃদু রাগী কণ্ঠে বলল, আমার বাবা মায়ের শিক্ষার উপর যাবেন না। অবশ্যই যেতে হবে। আজ শুধু তোমার বাবা মায়ের শিক্ষার উপর না, আমার নিজের শিক্ষার উপরেও ঘৃণা হচ্ছে। নিজের ছোট মেয়ে আর ওই ছেলেকে মানুষ করতে পারিনি, মানুষ করতে পেরেছি শুধুমাত্র নয়নকে। আর সেই জন্যই তুমি ওকে কথাগুলো শোনাতে পারছো। সুপ্তি থেমে গেল। নাফিসও আর বলার মতন কিছু খুঁজে পেল না। বলা যায় সাহস হলো না। মারুফা স্বামীকে শান্ত হতে বললেন। তবে আকবর সাহেব ভাবলেন, রোজ রোজ খাবারের টেবিলের এই অশান্তির সমাপ্তি হওয়া দরকার। তিনি নাফিসকে উদ্দেশ্য করে বললেন, শোনো নাফিস, তোমাকে পড়াশোনা শেখানো আমার দায়িত্ব ছিল, আমি শিখিয়েছি। এখন বড় হয়েছো, বিয়ে করেছো, নিজের স্ত্রীর দায়িত্ব এবারে নিজে নাও। আর সত্যি তোমাকেও বলি, আমার মেয়ের টাকায় খেয়ে যখন আমার মেয়ের খাওয়া দেখেই তোমার বমি পায়, তবে সেই খাবার খাওয়ার দরকার নেই তোমার। শুধুমাত্র এই বাড়ির আশ্রয় পাবে, বাদ বাকি কোনো খরচ খাবার কিছু পাবে না আজ থেকে তোমরা। মারুফা উদ্বিগ্ন গলায় বলে উঠল, কি বলছে এইসব? মাথা ঠান্ডা করো। আকবর সাহেব চোখ গরম করে স্ত্রীর দিকে তাকিয়ে সাবধানী গলায় বললেন, তুমি চুপ করো মারুফা। আর একটা কথা শুনে রাখো, আজ থেকে আমার কিংবা আমার মেয়ের টাকায় কেনা কোনো খাবার বা অন্য কিছু যেন তোমার ছেলে আর ছেলের বউ না পায়। অনেক দায়িত্ব পালন করেছি, আর পারবো না। আমার আদেশের যেন কোনো রকম হেরাফের না হয়। মারুফা ভয়ে আর স্বামীর মুখের উপরে কিছু বলতে পারলেন না। আকবর সাহেব চলে যেতে নিলে নাফিস চেয়ার থেকে উঠে ওনার সামনে দাঁড়িয়ে কাতর গলায় বলল, বাবা, কি বলছো এসব? তুমি তো জানো আমি এখনো কোনো চাকরি পাইনি। পাবে কি করে? পড়াশোনা বাদ দিয়ে তো সারাদিন মেয়েদের পেছনে ঘুরেছ। নাফিস লজ্জায় মাথা নামিয়ে নিয়ে বলল, ভুল করেছি বাবা, কিন্তু এখন তুমি এমন করলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। আকবর সাহেব তাচ্ছিল্য হেসে বললেন, কেন? তোমার স্ত্রী আমার মেয়ের খাওয়া দেখলে বমি লাগে, তো ওর টাকায় খেতে তোমাদের বমি লাগবে না? যদি আবার পেট খারাপ হয় তোমাদের, তার থেকে ভালো তোমরা নিজেদের টাকায় স্বাস্থ্যসম্মত খাবার খাও। নাফিস আবারও অনুনয়ের কণ্ঠে বলল, এমনটা করো না বাবা, প্লিজ। আমাকে অন্তত আর কয়েকটা দিন সময় দাও। আকবর সাহেব একটু ভেবে বললেন, ঠিক আছে, তবে তোমার স্ত্রীকে বলো নয়নের কাছে ক্ষমা চাইতে এবং প্রতিজ্ঞা করতে যে এমন কথা আর কখনো বলবে না। আকবর সাহেবের কথাটা শুনে নয়নতারা আর সুপ্তি দুজনেই চমকে উঠল। নয়নতারা আকবর সাহেবকে বলল, বাবা বাদ দাও না এইসব কথা। আকবর সাহেব চোখ রাঙিয়ে বললেন,
তুমি চুপ করো নয়ন। নাফিস বুঝল এমন সুযোগ আর পাওয়া যাবে না। সুপ্তিকে উদ্দেশ্য করে আদেশের সুরে বলল। সুপ্তি, ক্ষমা চাও নয়নের কাছে। সুপ্তি ঝাঁঝালো গলায় বলল। আমি ক্ষমা চাইব না ওর কাছে, কোনো মতেই না। নাফিস চোখ রাঙিয়ে দাঁত পিষে বলল। ক্ষমা চাও সুপ্তি। সুপ্তি জেদ দেখিয়ে বলল। কোনো মতেই না। কথাটা বলে সুপ্তি চলে গেল সেখান থেকে। নাফিস বলল মহা বিপাকে। আকবর সাহেবকে কিছু বলতে নিলে উনি হাত উঠিয়ে ছেলেকে থামিয়ে দিয়ে বললেন। আর বাড়তি কথা আমি শুনতে চাই না। আমার যা বলার ছিল আমি তা বলে দিয়েছি। এমনিতেও আমি আমার ছেলেকে হারিয়েছি অনেক দিন আগে। আমার মেয়েও তার ভাইকে হারিয়েছে অনেক দিন আগে। এখন সে কেবল একজন ভালো স্বামী হওয়ার চেষ্টা করছে, যার প্রতি আমার কোনো নমনীয়তা কাজ করবে না। আকাশটা দেখতে আজ ভারী সুন্দর লাগছে। একদম শরৎকালের আকাশের মতন দেখতে লাগছে। সাদা সাদা মেঘগুলো কেমন তুলোর মতন ভেসে বেড়াচ্ছে। সেই সাদা মেঘের মাঝে সূর্যের হলুদ আভরং দেখতে অপূর্ব লাগছে। অফিসের বারান্দায় দাঁড়িয়ে সেই অপরূপ দৃশ্যটা দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিল হিমেল। মুহূর্তের মাঝে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। জীবনে শান্তি বলতে এখন এই এক কাপ চাই আছে হিমেলের কাছে। এর বাইরে অফিস থাকলে বসের ঝাড়ি, বাড়িতে গেলে পরিবারের সবার বিয়ের জন্য চাপ দেওয়া, আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য গেলে তাদের বৈবাহিক জীবনের নানান রকম অশান্তির গল্প শুনতে শুনতে জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে উঠেছে হিমেলের কাছে। রোজ রোজ একই রকম ঘটনায় ক্লান্ত লাগে এখন নিজেকে। হিমেলের এইসব ভাবনার মাঝে পকেটে থাকা হিমেলের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখল ওর বড় বোনের নাম্বার থেকে কল এসেছে। হিমেল ফোনটা রিসিভ করে কানে ধরল। অপর পাশ থেকে ভেসে এলো ওর বোন দীপার গম্ভীর কণ্ঠস্বর। তুই কি বিয়ে করবি না বলে ঠিক করেছিস? বিরক্তিতে হিমেলের সর্বাঙ্গ ছেয়ে গেল। আগেই বোঝা উচিত ছিল যে দীপা এই জন্যই ফোন করেছে। তবুও নিজের বিরক্তির আড়াল করে গম্ভীর গলায় বলল। এই সিদ্ধান্তটা নিতে তোমরাই আমায় বাধ্য করেছো। অদ্ভুত তো, সবসময় আমাদের দোষারোপ করিস কেন তুই? আরে বাবা, মেয়ে দেখতে গিয়ে সামান্য প্রশ্ন করতে পারবো না? ওগুলোকে প্রশ্ন করা বলে না, অপমান করা বলে। আরো সোজা ভাষায় বললে বলে বেয়াদবি। দীপা এবারও হালকা রাগী গলায় বলল। এবার কিন্তু বেশি বলে ফেলছিস। মোটেই না, খুব কমই বলেছি। মেয়ে দেখতে গিয়ে মেয়েকে বলা মুখ ধুয়ে এসো, চুল আসল কিনা দেখাও, হেঁটে দেখাও, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জিজ্ঞেস করা, নিজের নাম ইংরেজিতে লিখতে বলা, এগুলোকে বেয়াদবি বলে না? তুমি নিজে বলতে পারবে স্বরবর্ণ কয়টা? আমাকেও কিন্তু তোর দুলা ভাইয়ের বাড়ি থেকে দেখতে এসে এসব জিজ্ঞেস করেছিল। আমার তো কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার সমস্যা হবে। এই যে মেয়ের বাবার রক্ত চুষে খাওয়ার তোমাদের যে পরিকল্পনা আছে না, এটা বরং তুমি তোমার ছেলের বিয়ের সময় করো। আর তুমি ওইসব প্রশ্নের উত্তর দিয়েছিলে কারণ দুলাভাই আগাগোড়া পুরোটাই ঝামেলাওয়ালা মানুষ। কিন্তু আমি এসব করতে পারবো না। দিন শেষে আমি নিজের কাছে ছোট হতে পারবো না। হিমেল আর দীপার কোনো কথা শোনার প্রয়োজন মনে করল না। ফোনটা কেটে দিল। পাশে তাকিয়ে দেখল ওর বন্ধু মনির দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার এক রাস দুশ্চিন্তার ছাপ। হিমেল বুঝল আজ ওর সংসারে ঝামেলা হয়েছে। হালকা করে পিঠ চাপড়ে বলল। মন খারাপ করিস না বন্ধু, বুঝতে পারছি আজও ঝামেলা হয়েছে। মনির কাঁদো কাঁদো গলায় বলল। আর সহ্য করা যাচ্ছে না। এখন মনে হচ্ছে কেন বিয়ে করেছিলাম। কেন, কি হয়েছে? আরে ভাই বলিস না, ওর বাচ্চামোগুলো এখনো যায়নি। ও বোঝে না আমি কতটা চাপে থাকি। কল করে খোঁজ না নিলে সমস্যা, ঘুরতে না গেলে সমস্যা, বেশি বকাবকি করা যায় না, সংসারে কাজ করতে মন চায় না, ও শুধু আমায় নিয়েই থাকতে চায়। মানে ওর ভাবনা সবসময় অদ্ভুত জিনিস ঘুরে বেড়ায় যেগুলো বাস্তবে সম্ভব না। জীবনে যে কোনো ফিল্ম না, সেটা ও বোঝে না। আমার মানসিকতার সাথে ওর কোনো কিছুই মেলে না। হিমেল আলতো হেসে বলল। এটাই তো স্বাভাবিক। মনির অবুঝের ন্যায় বলল। মানেটা হলো তোর থেকে তোর বয়সের অর্ধেক একটা মেয়ের মানসিকতার সাথে তোর মানসিকতা যে মিলবে না, এটা কি স্বাভাবিক না? বাস্তবতা তুই অনেক বছর হলো দেখেছিস, আর সে সবে যৌবনে পা দিয়েছে। ওর বয়সে থাকতে তোরও মনে হয়েছে এই নায়িকার মতন বউ চাই, সব থেকে বেস্ট মেয়ে যেন তোর বউ হয়, কিন্তু হয়নি। নিজের ক্যারিয়ারে ফোকাস করতে করতেই তোর বয়স যখন 32-এ পড়ল, তখন তোর মনে পড়ল যে বিয়ে করা দরকার, এবং যাকে পাবি তাকেই করবি। কেননা এখন আর তোর ফ্যান্টাসির বয়স নেই। মনির মাথা চুলকে আবারও অবুঝের ন্যায় বলল। কিছু বুঝতে পারছি না। হিমেল মৃদু বিরক্তিকর গলায় বলল। যতটুকু বলেছি সেটাও বুঝিসনি? না বুঝছি, কিন্তু এগুলোর সাথে সংসারে অশান্তি হওয়ার সম্পর্ক কি? দেখ মনির, তোর যেখানে এখন ফ্যান্টাসির বয়স শেষ, সেখানে ভাবির শুরু। একটা 17 বছরের মেয়ে থেকে তুই কতটুকু ম্যাচুরিটি আশা করিস?
মেয়েটা কেবলমাত্র কলেজে পা রেখেছিল, এর মধ্যেই ওর বিয়ে হয়ে গেল একটা 32 বছর বয়সী ছেলের সাথে। হ্যাঁ, কম বয়সী মেয়েকে বিয়ে করাটা অপরাধ বলছি না, তবে তো নিজের বয়সটা খেয়াল করা তো উচিত ছিল। ভাই সলিউশন বল, যা হওয়ার তত হয়েই গেছে, যে সবার বদলাতে পারবো না। সলিউশন একটাই, মানিয়ে নে। দেখ, ভাবি কিন্তু তোর থেকে বেস্ট কাউকে চাইছে না, বরং তোকে বেস্ট বানিয়ে নিতে চাইছে। আর তুই তো এইসব বাচ্চামোর জন্যই কম বয়সী মেয়েকে বিয়ে করেছিলি, তবে এখন বিরক্ত হচ্ছিস কেন? মনির অসহায় কণ্ঠে বলল, ভাই সংসারে কোনো কাজ করে না, আমরা বাকিরা যা করি তাই করবে। মায়ের বয়স হয়েছে, রান্না বান্না করতে পারে না, আমরা টিভি দেখলে ও তাই করবে, আমরা আড্ডা দিলে ও আড্ডা দেবে আমাদের সাথে। তাহলে আমরা খাবো কি, রান্না করবে কে, ঘর বাড়ি গোছাবে কে? এতক্ষণে হিমেল আসল সমস্যাটা বুঝতে পারল, সেই সাথে দোষ কার কতটুকু সেটাও বুঝল। বিস্ময়ের সাথে বলল, তোরাই বা কি করে ভাবিকে কাজ করতে পাঠিয়ে আড্ডা দেশ? হ্যাঁ, মানছি আন্টির বয়স হয়েছে, তো ভাবিকে সাহায্য করার জন্য হেল্পিং হ্যান্ড রাখ, সক্ষমতা আছে তোর। ভাবিরও বয়স কম, জন্যই কাজ করতে চায় না। তোকে কি করে যে বোঝাই বলতো যে ভাবির বয়স কম জন্যই এখন এসব আড্ডা দেওয়া, সবাই মিলে টিভি দেখার প্রতি আগ্রহ বেশি। স্কুলের গণ্ডি পেরোনো একটা মেয়েকে ভিড় থেকে আলাদা রাখতে পারবি না, ওনাকে বুঝতে শেখ মনির। মনির আমতা আমতা করে বলল, কি করতে বলছিস? তুই করবি ভাবিকে সাহায্য, আর কাজ করতে না পারলে ভাবি যখন রান্না করবে পাশে দাঁড়িয়ে থাকবি, গল্প করবি, ওনাকে ছাড়া আড্ডা দিতে যাবি না। আর বকাবকির কি দরকার? ছোট মানুষ, একটু বুঝিয়ে বলতে পারিস না? রাগ উঠে যায় ভাই। অফিসে বস যখন কিছু বলে তখন তাকে রাগ দেখাতে পারিস? বাড়িতে তোর মা বাবা কিছু বললে তখন তাদেরকে রাগ দেখাতে পারিস? ভাই বোন কিছু বললে তাদেরকেও তো রাগ দেখাতে পারিস না, তবে সব রাগ বউয়ের বেলাতে কেন বের হয়? মনির মাথাটা নিচু করে নিল। কথাগুলো তো সত্যি। হিমেল আবারও বলল, তুই এখন শুধু চাইছিস একটা সংসারী মেয়ে, আর ভাবি সেই সংসারে একটু ভালোবাসা আর প্রশ্রয় চাইছে। তুই যদি প্রশ্রয় দেস তবে ভাবি ধীরে ধীরে এমনিতেই সংসারী হয়ে উঠবে। মনির ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই যাই বলে সবার আমায়। হিমেল রাগান্বিত গলায় বলল, তোর বিয়ে করার কোনো যোগ্যতাই নেই। কথাটা বলে হিমেল চলে গেল সেখান থেকে। মনির ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এভাবে অপমান করে গেল। সবেমাত্র কাজ শেষ করে বাড়ি ফিরল নয়নতারা। হাত মুখ ধুয়ে এসে ফ্যানটা ছেড়ে দিয়ে বিছানায় বসল। একটু পর মারুফা খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে এলেন। মেয়ের পাশে বসে প্লেটটা বিছানার উপরে রেখে বললেন, নে মা, খেয়ে নে, গরম গরম ডিম ভেজে এনেছি, ঠান্ডাও হয়ে যাবে। নয়নতারা খাবারের প্লেটের দিকে তাকালো। কেন যেন নয়নতারার পেটটা আপনা আপনিই ভরে গেল। মনে হলো যেন একটু আগেই পেট ভরে এক থালা ভাত খেয়ে উঠেছে সে। এখন আর পেটে একটুও জায়গা নেই, আর একদানা ভাত খেতে পারবে না। সকালে যেমন সুপ্তি বলেছিল ওকে এত এত খেতে দেখলে সুপ্তির বমি পায়, সেই কথা মনে করে নয়নতারার এখন খাবার দেখেই বমি পাচ্ছে। নাক সিটকে বলল, মা, পেট তো আমার ভরা, এখন আর খেতে পারবো না, খাবার দেখে বমি পাচ্ছে আমার। মারুফা কপাল কুঁচকে বললেন, সে কি কথা, তুই তো দুপুরে কিছুই খাসনি, তবে পেট ভরা থাকলো কিভাবে? আমার এক কলিগ খাবার এনেছিল, ওর সাথেই খেয়েছি। একজনের খাবার দুইজনে ভাগ করে খেলে পেট কতটুকু বা ভরে? নয়নতারা আলতো হেসে বলল, অর্ধেক পেট ভরেছিল মা, আর বাকি অর্ধেক পেট তো সকালে যাওয়ার সময় কিছু কথাতেই ভরে গিয়েছিল। শীতল হয়ে এলো মারুফার দৃষ্টি। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর প্লেটটা হাতে তুলে নিয়ে ভাত মেখে মেয়ের মুখের সামনে ধরে গুরু গম্ভীর গলায় বললেন, খেয়ে নে, বিয়ে হলে হবে, না হলে না হবে, সেই জন্য তো আর মেয়েকে না খাইয়ে মারতে পারবো না। নয়নতারার দুই চোখ ছলছল করে উঠল। নয়নতারা জানি একটু পরেই হয়তো বা আবার মারুফা চেঁচামেচি করবেন, বিয়ে না হওয়ার জন্য হা হুতাশ করবেন, নয়নতারাকে গালিগালাও করবেন দেখতে ওনার মতন হওয়ার জন্য। কিন্তু তবুও এই যে উনি অল্প সময়ের জন্য মেয়েকে বোঝার চেষ্টা করেছেন, এতটুকুই নয়নতারার জন্য যথেষ্ট। অফিস শেষে রাতে বাড়ি ফিরে হিমেল দেখল ওর বংশের অর্ধেক মানুষ ওর বাড়িতে। অবাক না হয়ে পারল না হিমেল। হিমেল জানে ওর বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে, তবে আগেভাগে খবরটা অন্তত হিমেল পায়। তবে আজ তাও পেল না। এত মানুষজন হিমেলের ঠিক ভালো লাগে না, বলতে গেলে ও নিজের আত্মীয়দের ঠিক সহ্য করতে পারে না। তবে যেহেতু বাড়িতে এসেই গেছে, কথা না বলে কিংবা না দেখা করে কোনো উপায় নেই। ড্রয়িং রুমে পা রাখতেই সবাই যেন হুমড়ি খেপে পড়ল ওর উপরে। চমকে কয়েক কদম পিছিয়ে গেল হিমেল। জোরপূর্বক হেসে বলল, এমন করছেন কেন আপনারা? মনে হচ্ছে আপনারা অনেক বছর ধরে ক্ষুধার্ত আর আমি আপনাদের জালে আটকা পড়েছি। ভিড়ের মধ্যে থেকে হিমেলের খালায় গিয়ে এসে বলল,
হিমেল কৌতুকপূর্ণ গলায় বলল। কে গুজব ছড়ালো আমার বিয়ের? ভদ্রমহিলা আরও কিছু চাইলেন, আরও কিছু বলতে চাইলেন, তবে দীপা ওনাকে থামিয়ে দিয়ে হিমেলকে বলল, হিমেল, তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর তোর সাথে কিছু কথা আছে। হিমেল কোনো কথা বাড়ালো না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। এখন শুধু কোনো মতে এই ভিড় ঠেলে বেরোতে পারলে যেন বাঁচে। ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে তবেই আবার ড্রয়িং রুমে এলো হিমেল। যতটুকু সময় ঘরে থাকে দরজা বন্ধ করে দিয়ে থাকে হিমেল, ফলে এতটুকু সময় আর কেউ বিরক্ত করতে পারে না। হিমেল সোফায় বসতেই ওকে ঘিরে ওর মা মমতা বেগম, বোন দীপা আর বোনের স্বামী কাদের, বড় ভাই হাসান আর ভাবি রুমানা বসলো। হিমেল বেশ আন্দাজ করতে পারল যে ওরা কি বলতে পারে, এবং হিমেলের সন্দেহ সত্যি প্রমাণ করে দিয়ে হাসান বলে উঠল, এবার তোর বিয়েটা করে নেওয়া উচিত হিমেল। হিমেল নির্বিকার ভঙ্গিতে বলল, বিয়ে করতে তো আমার কোনো আপত্তি নেই, তবে তোমরা যেদিন থেকে নিজেদের আচরণ ঠিক করতে পারবে সেদিনই আমি বিয়ের কথা ভাববো। হাসান কড়া কণ্ঠে কিছু বলতে দিলে দীপা ওকে থামিয়ে দিয়ে নরম গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আর কোনো প্রশ্নই করবো না মেয়েকে। এবার তো তুই রাজি হবি? দেখো আপা, প্রশ্ন করাটা অন্যায় না, তবে অভদ্রের মতন কোনো প্রশ্ন করাটা ঠিক না। যৌক্তিক প্রশ্ন করবে, এমন কিছু জিজ্ঞেস করবে যেন তাদেরকে অসম্মান করা না হয় এবং তোমাদের সম্বন্ধেও তাদের খারাপ ধারণা না জন্মায়। আচ্ছা ঠিক আছে, তুই যা চাইবি তাই হবে। আমরা একটা মেয়ে দেখেছি, তুই একবার দেখলেই পছন্দ করে ফেলবি। হিমেল বিস্ময় ভরা কণ্ঠে বলল। তোমরা এত দূরে এগিয়ে গেছো? দীপা উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ, সেজন্যই তো তোকে জোর করছি। দাঁড়া, তোকে ছবি দেখাই। কথাটা বলে দীপা নিজের ফোন থেকে একটা মেয়ের ছবি বের করে হিমেলকে দিল। অত্যন্ত সুন্দর মেয়েটা, অন্তত সৌন্দর্যের অজুহাত দেখিয়ে এই মেয়েকে কেউ ফিরিয়ে দিতে পারবে না। তবে হিমেলের কাছে যে বাহ্যিক আর আভ্যন্তরীণ সৌন্দর্য দুটোই গুরুত্বপূর্ণ। দীপা হিমেলের কাঁধে হালকা করে ধাক্কা দিয়ে বলল, কী রে, তুই তো দেখছি চোখই ফেরাতে পারছিস না। হিমেল মৃদু বিরক্তিকর গলায় বলল, চুপ করো তো তুমি, এমন কিছুই না তো। কবে যাচ্ছি আমরা? মমতা বেগম বলে উঠলেন, সামনের শুক্রবার যাচ্ছি। আমরা জানতাম তুই রাজি হবি, তাই তোকে না জানিয়ে তারিখ ঠিক করেছি। কে কে যাবো আমরা? বেশি কেউ না, পাত্রী দেখতে তো আর অত মানুষ নিয়ে যাওয়া যায় না। আমরা এই কজন, তোর ফুপু, বড় আপা আর দুলাভাই, মেজো আপা আর তোর মামা। হিমেল আলতো হেসে বলল, কম হয়ে গেল না মা? মানে ফুপা, মেজু খালু, মামি, তারপর আমার সব ভাই বোন, ওদেরকে বাদ রেখে লাভ কি বলো? আর কে বলেছে মেয়ে দেখতে বেশি মানুষকে নিয়ে যাওয়া যায় না? এই তো আমরা 14 গোষ্ঠী নিয়ে যাচ্ছি। মমতা বেগম প্রথমে ভেবেছিলেন সত্যি বোধহয় কম মানুষ হয়ে গেছে, তবে পরে ছেলের কথা শুনে বুঝলেন যে হিমেল টিটকারি করে কথাগুলো বলল। গম্ভীর গলায় বললেন, এই কয়জনকে নিয়ে যেতে হবে? মেয়ে দেখতে যাব আর ওরা যাবে না? হিমেল কাট কাট গলায় বলল, না মা, যাবে না, মেয়ে দেখতে যাচ্ছি, বিয়ে করতে না। রুমানা ব্যঙ্গ করে বলল, তা হিমেল, বিয়ের আগেই দেখছি তোমার বউয়ের বাপের বাড়ির টাকা খরচ নিয়ে খুব ভাবনা তোমার। বিয়ের পর তো আমাদের যেতেই দেবে না। হিমেল ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তেমন হলে সত্যিই যেতে দেব না ভাবি। দেখুন, বিষয়টা আদৌ হবে কিনা সেটা তো আমরা জানি না, তাই অযথা ওনাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করার কি দরকার? ওনাদের এই খরচগুলো করতে না জানি কতটা অসুবিধা হবে, কোথায় থেকে ওনারা এইসবের ব্যবস্থা করবে আমরা তো সেসব জানি না। দীপা নাক মুখ কুচকে বলল, সামান্য এই কয়জন মানুষকে খাওয়াতে পারবে না? আর এমন বাড়িতে আমার ভাইয়ের বিয়ে দিব ভাবলি কি করে তুই? এমন ফকিরের ঘর থেকে মেয়ে আনবো না তো আমরা। হিমেল শুধু শান্ত দৃষ্টিতে দীপার দিকে তাকিয়ে থাকলো, অপেক্ষা করলো আর কে কি বলে সেসব শোনার জন্য। দীপার কথায় সায় জানিয়ে মমতা বেগম বলে উঠলেন, ঠিকই তো, বড় বউ কত কিছু নিয়ে এসেছে, আসার সময় ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম ছোট বউ ফ্রিজটা আনবে। তারপর হিমেল, তোর ঘরের ফার্নিচারগুলোও তো পুরনো হয়ে গিয়েছে, একটা ড্রেসিং টেবিলও নেই। নতুন বউকে কি আর এমন জায়গায় রাখা যায়? আমাদের কি মান সম্মান নেই? রুমানা আসার সময় যা এনেছিল সেসব তো আমাদের কাজে লাগেনি, ওরাই ব্যবহার করে। শাশুড়ির মুখ থেকে এত প্রশংসা শুনে গর্বে বুক ফুলে উঠল রুমানার। পাশে বসা দীপার দিকে একবার আর চোখে তাকিয়ে দীপার অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো। দীপা যে রুমানার এত প্রশংসায় মোটেও খুশি হয়নি সেসবের অভিব্যক্তি দেখেই বোঝা গেল, যা রুমানাকে পৈশাচিক আনন্দ দিল। গর্বের সাথে বলল, সবাইকে আর আমার বাবার মতো বড় মনের মানুষ না, যে মেয়ের বিয়েতে 2 হাত তুলে খরচ করবে। থাক,
বাদ দিন, আমার বাপের বাড়ির সাথে তুলনা করে অযথা ওদেরকে ছোট করবেন না। দীপা ব্যঙ্গাত্মক গলায় বলল, এতটা ভাব নিও না রুমানা, এত বড়লোক হয়েই কি? সেই তো আমাদের সবাইকে ফুটপাত থেকে জামা কাপড় কিনে দিয়েছিলে। আমার শাড়িতে আমি দাগও দেখতে পেয়েছিলাম, একদিনও পরতে পারিনি। রুমানাও পাল্টা ব্যঙ্গ করে বলল, যার যা যোগ্যতা আপা, অতটুকুও তো পেতেন না এক সময়। রুমানার কথাটা যেন দীপার গায়ে আগুন ধরিয়ে দিল। হিমেল বুঝলো যে কোনো সময় দুজনের ঝগড়া লেগে যেতে পারে। আগে দুজনকে থামিয়ে দিয়ে রুমানাকে উদ্দেশ্য করে বলল, শুনুন ভাবি, মেয়ের বিয়েতে দুহাত তুলে খরচ করার ইচ্ছে সব বাবারই থাকে, তবে সামর্থ্য থাকে না। আমার বাবার সামর্থ্য ছিল জন্য করেছে, যাদের থাকে না তারা করতে পারবে না। এখানে বড় মন ছোট মনের কোনো ব্যাপার নেই। আপনার বাবার টাকা না থাকলেই বুঝতে পারতেন ছোট মন কেন তৈরি হয় মানুষের। রুমানা তেতে উঠে কিছু বলতে চাইল, তবে হাসান থামতে বলায় কিছু বলতে পারল না। হিমেল উঠে দাঁড়িয়ে মমতা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, একবার শুধু মনে করে দেখো, যেদিন আপাকে দেখতে দুলাভাইয়ের বাড়ি থেকে 2 দফায় 15 জন করে মানুষ এসেছিল, তখন বাবার কি অবস্থা হয়েছিল সবটা সামলাতে। যৌতুকের টাকার জন্য লোন মেটাতে মেটাতে স্ট্রোক করে মারা গেলেন। আমি আমার জন্য আর কোনো সন্তানকে এতিম হতে দেব না। আমি তো বুঝি মাথার উপরে বাবার ছায়া না থাকলে কি হয়, অন্তত আমার জন্য যেন কোনো বাবার আর মৃত্যু না হয়। এতক্ষণের আলোচনায় কাদেরের খুব একটা ভূমিকা দেখা যায়নি, তবে এবারে মাথা তুলে হিমেলের দিকে তাকালো। তারপরে তাকালো পাশে বসা নিজের স্ত্রী দীপার দিকে। কাদেরকে সেই দৃষ্টিতে দীপা ভয় পেল। ব্যস্ত গলায় হিমেলকে বলল, এসব কথা বাদ দে হিমেল, আর আমরা একজনকে নিয়ে যাব না, আমরা কয়জনেই যাব। কাদের উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, আমার সময় হবে না, তোমরাই যাও। কথাটা বলে ঘরে চলে গেল কাদের। হিমেল ইচ্ছে করেই আটকালো না, শুধুমাত্র বোন সংসার করতে চায় বলে এই মানুষটাকে সহ্য করে যায় হিমেল। না হলে তো মনে মনে কাদেরকেই নিজের বাবার খুনি মনে করে সে। নয়নতারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সারা দিন বাড়ি থাকে না, সকালেও তেমন একটা সময় পায় না, তাই রাতেই ঘুমানোর আগে ঘরটা গুছিয়ে নেয়। গুছানো ঘর দেখলে মনটা ভালো হয়ে যায় নয়নতারার। সবশেষে মশারি টানাতে ধরলে দরজায় কারো করাঘাতের শব্দ পেল। শব্দটা খুবই ক্ষীণ শোনালো। হাতের মশারিটা বিছানার উপরে রেখে দিয়ে দরজা খুলে মুখে সত্যিকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো। একেই তো অনেকটা রাত হয়েছে, তার উপরে আবার এই অসময়ে সুপ্তির আগমন। ব্যাপারটা মোটেই স্বাভাবিক লাগলো না নয়নতারার কাছে। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলো, ভাবি, এত রাতে তুমি এখানে? কোনো দরকার ছিল? সুপ্তি আলতো হেসে বলল, হ্যাঁ, নয়নের দরকার ছিল, ভিতরে এসে কথা বলো। নয়নতারা সরে দাঁড়ালো দরজার সামনে থেকে। সুপ্তির এত আন্তরিকতার কারণ ঠিক বুঝতে পারছে না। সুপ্তি বিছানার উপরে বসে নয়নতারাকে পাশে বসতে ইশারা করলো। নয়নতারা গিয়ে বসলো। সুপ্তি একটু সময় নিয়ে সত্যি বলল, হ্যাঁ নয়ন, দরকার ছিল, ভিতরে এসে কথা বলি। দেখো নয়ন, আমি জানি সকালে আমার কথায় তুমি কষ্ট পেয়েছ। আসলে আমার মাথা ঠিক ছিল না তখন। আমি তো তোমার ভালোর জন্য বিয়ের কথাটা বলেছিলাম। নয়নতারা জোরপূর্বক হেসে মাথা নাড়ালো। ওর থেকে ইতিবাচক জবাব পেয়ে সুপ্তি আবারও বলল, তুমিও বুঝেছ, অথচ দেখো বাবা মা ভুল বুঝলেন। বাবা মন থেকে কথাগুলো বলেনি ভাবি। সে তো আমিও জানি, তবে খুব কষ্ট পেয়েছি। আমি কি কখনো ওনাদের বা তোমাকে পরে ভেবেছি বলো? নয়নতারা আলতো হেসে বলল, আপনও তো ভাবনি। সুপ্তির মুখটা চুপসে গেল, তবে খুব তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, তুমি একটু বাবাকে গিয়ে বলো, কেমন যেন আমাদের মাঝে সব ঠিক হয়ে গেছে। বাবা যেন আর আমার আর তোমার ভাইয়ের উপর রাগ না করে থাকে। নয়নতারা অবাক হলো না। জানতোই যে সুপ্তি কোনো স্বার্থ ছাড়া ওর সাথে এত ভালো ব্যবহার করছে না। নয়নতারার থেকে কোনো উত্তর না পেয়ে সুপ্তি আবারও বলে উঠল, কি হলো নয়ন, বাবাকে বলবে না তুমি? নয়নতারা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, এই জন্যই তোমায় আমি এত ভালোবাসি। নাফিসে যে কেন তোমার মতো হলো না কে জানে। ওকে তো আমার একদম পছন্দ না, আস্ত একটা বেয়াদব। নাহলে কি এভাবে বোনের সংসার ভাঙে? সুপ্তি ভাবল নয়নতারা বোধহয় খুশি হবে ওর কাছে নাফিসার দুর্নাম করলে, তবে তেমন কিছুই হলো না। নয়নতারা মৃদু গম্ভীর গলায় বলল, ঠিক আছে, বলবো। থাক ভাবি, আমার কাছে আর নাফিসের নামে দুর্নাম করতে হবে না। সুপ্তি মেয়েকে হেসে বলল, আরে আমি তো ভুল কিছু বলিনি। একটা মেয়ে কতটা বেয়াদব হলে নিজের বোনের হবু বরকে পটিয়ে নেয় বলো তো আমায়?
আর তাকে সে বেয়াদবিগুলো করতে যে সাহায্য করে বা উস্কানি দেয়, তাদেরকে কি বলবো ভাবি? সুপ্তির মুখটা আবারও চুপসে গেল। মৃদু কম্পিত গলায় বলল, মানে? মানেটা হলো, নাফিসাকে তো তুমি প্রশ্রয় দিয়েছিলে। বিদেশ থেকে সোহানের পাঠানো টাকা তো তোমার নাম্বারে আসতো। নাফিসা আর আমি তো একই রুমে থাকতাম। যদি নাফিসার নাম্বারে টাকা আসতো, মানে কখনো ভুলক্রমে আমি যদি দেখে ফেলি, সেই ভয়ে, তাই না? তারপর সেই টাকা দিয়ে নাফিসা তোমায় কিছু কিনে দিত আর তুমি চুপ করে যেতে। বারবার নাফিসাকে উস্কেছ যে সোহানের সাথে যেন কথা বলে। আমি নয়ন তো বোকা, বুঝবো না এইসব। আর বুঝলেই বা কি, ওকে দু চারটা কথা শুনিয়ে চুপ করিয়ে দেয়া যাবে, তাই তো ভাবি? সুপ্তি মৃদু রাগী গলায় বলল, আজ কাদায় পড়েছি জন্য তার সুযোগ নিচ্ছ, তাই তো নয়ন? ঠিক আছে, নাও, দিন আমারও আসবে। নয়নতারা একটু শব্দ করে হেসে উঠে বলল, আমি কোনো সুযোগ নিচ্ছি না ভাবি, শুধু তোমাকে বোঝাতে চাইছি, তুমি যে নাফিসার নামে দুর্নাম করে আমার কাছে ভালো সাজতে চাইছো, সেটা করে কোনো লাভ হবে না। কেননা আমি জানি আমার আড়ালে তুমি এর থেকেও আরো অনেক খারাপ কথা আমাকে নিয়ে নাফিসাকে বলেছো। আর আর দিন তোমাদেরই ভাবি, আমার দিন না কখনো এসেছিল আর না কখনো আসবে। সুপ্তি আর কোনো কথা বাড়ালো না, উঠে চলে গেল। সুপ্তির ঝড়পানে তাকিয়ে নয়নতারা হাসল। নিজের নামে সামান্য সমালোচনা যে মানুষটা সহ্য করতে পারে না, সেই আড়ালে অন্যের নামে দিন রাত সমালোচনা করে বেড়ায়। হিমেলের কথা অনুযায়ী বেশি মানুষ আসেনি পাত্রীকে দেখতে। কাদের বাদে বাকি 5 জন এসেছে এবং সবাই এখন পর্যন্ত নিজেদের আচরণে ভীষণ সংযত রেখেছে, যেমনটা হিমেল চেয়েছিল। কেউই আজে বাজে কোনো কথা আপাতত বলেনি। এখন হিমেলের শুধু একটাই চাওয়া, শেষ পর্যন্ত যেন পরিস্থিতিটা এমন স্বাভাবিকই থাকে, যেন কোনো গণ্ডগোল তৈরি না করে ওর বাড়ির লোকেরা। কেননা মেয়ের বাবার সাথে এতক্ষণ যাবৎ কথাবার্তা বলে হিমেল এতটুকু বুঝে গেছে উনি নিতান্তই একজন ভদ্র মানুষ। মেয়ের মা তো লজ্জা আর সংকোচে সামনেই আসছেন না খুব একটা। সেই যে শুরুতে একবার এসে শুধু সালাম দিয়ে সবার সাথে টুকটাকে একটু কথা বলে গিয়েছিলেন। আর বাকি রইল পাত্রীর ভাইয়ের কথা। হিমেলের সন্দেহ হচ্ছে আদৌ এই মানুষটা কথা বলতে জানে কি না সেই বিষয়ে। হিমেল আসলে বুঝতে পারছে না যে ছেলেটা আদৌ কথা বলতে জানে নাকি কোনো কারণে কথা বলতে নিষেধ আছে। সে যাই হোক, এতদিকে তাকানোর প্রয়োজন নেই হিমেলের। যা করতে আসছে সেইটুকু সম্পন্ন হলেই হলো। এক পর্যায়ে গিয়ে ঘটক আকবর সাহেবকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, মেয়েকে আনুন। এবার বাদবাকি কথা মেয়েকে সামনে নিয়েই বলি। আকবর সাহেব ব্যস্ত গলায় বললেন, হ্যাঁ, এক্ষুনি বলছি আনতে। তিনি গলা ছেড়ে স্ত্রীর নাম ধরে ডেকে উঠে বললেন, নয়নকে নিয়ে এসো। আকবর সাহেবের কণ্ঠ পেতে মারুফা ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে নয়নতারার রুমে গেলেন। গিয়ে দেখলেন নয়নতারা কেবলমাত্র একটা সুতির 3 পিস পরে চুপচাপ বসে আছে। ওর পাশে গালে হাত দিয়ে বসে আছে সুপ্তি। নয়নতারার মুখে কোনো সাজ নেই, একদম বাড়িতে সাধারণভাবে যেমন থাকে তেমনই লাগছে যেন। মারুফা হা হুতাশ করে বলে উঠলেন, একে নয়ন, একটুও সাজিসনি কেন? এমনভাবে কেউ পাত্রপক্ষের সামনে যায়? নয়নতারা কিছু বলার আগেই সুপ্তি বলে উঠল, আমিও তো ওকে সেটাই বলছিলাম মা, কতবার বললাম একটু সাজিয়ে দিই, শুনলো না আমার কথা। মারুফা এবং রাগান্বিত কণ্ঠে নয়নতারাকে উদ্দেশ্য করে বললেন, কি চাইছিস কি তুই? এই বিয়েটা যাতে না হয়, সারা জীবন বাপের ঘাড়ের ওপরে বসে খেতে খুব ভালো লাগবে ওদের সামনে গিয়ে আবার কথা শুনতে। নয়নতারা বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, এর আগে তো সেজেগুজে বসেও দেখেছি মা, কিছু তো হয়নি। ওরা দেখেই বুঝতে পারে যে আমি আমার আসল রূপটাকে সাজগোজের আড়ালে লুকোনোর চেষ্টা করছি, বরং তখন আরো বেশি অপমান করে। এমনিতেও যদি ধরো এই বিয়েটা হয়ে যায়, তখন তো আর সারাদিন সেজে থাকতে পারবো না, তাই না? তাই আগে থেকেই আমার আসল চেহারাটা দেখে নেওয়াই ভালো। মারুফা ধপ করে চেয়ারে বসে পড়লেন মাথায় হাত দিয়ে। এমনিতেই ছেলেকে দেখে তার মাথাটা ঘুরে উঠেছিল। জানে না কী করে আকবর সাহেব এমন একটা ছেলের সাথে নয়নের বিয়ে ঠিক করলো। মারুফা যেন অনেকটা নিশ্চিত যে বিয়েটা কখনোই হবে না। শুধু শুধু অপমান আর এতগুলো টাকা খরচা। তারপরও শেষ চেষ্টা করতে তো ক্ষতি নেই। সুপ্তি সাজানোর হাত ভালোই, তাই ভেবেছিল একটু সাজিয়ে গুজিয়ে যদি মেয়েটাকে পার করা যায়। তবে এখন তো নয়নতারা তাও হতে দিল না। মারুফা হতাশ গলায় আবারও বললেন, এই বিয়েটাও হলো না, আর কত খরচা করাবি তোর বাপের? আর কত সম্মান নষ্ট করবি?
তুই কি আমায় একটু শান্তিতে বাঁচতে দিবি না নয়ন? এর থেকে ভালো আমাকে গলা টিপে মার, না হলে বিষ এনে দে। নয়নতারা বসা থেকে উঠে দাঁড়িয়ে আলতো হেসে বলল, চিন্তা করো না মা, খুব তাড়াতাড়ি হয়তো বিষটা আমার পেটেই পড়বে। এই তো আর অল্প কিছু সময়ের ব্যাপার। কথাটা বলে নয়নতারা নিজেই ঘর থেকে বেরিয়ে গেল। মারুফা তাড়াহুড়ো কণ্ঠে সুপ্তিকে উদ্দেশ্য করে বললেন, সুপ্তি, যাও নয়নের সাথে। একা গেলে মেয়েকে নির্জল ভাববে। অনিচ্ছা সত্ত্বেও সুপ্তিকে যেতে হলো। না গিয়ে কোনো উপায় নেই, কেননা এখন যদি আবার কিছু করে তবে আকবর সাহেব আবারও খেপে যেতে পারে। অনেক কষ্টে আবারও ওদেরকে খাওয়ানোর জন্য রাজি হয়েছেন। অন্তত 3 বেলা খাবারের জন্য হলেও একটু কষ্ট করে নিজের মুখটা বন্ধ রাখতে হবে সুপ্তিকে। জানালা দিয়ে সমানই বাইরে উঁকে দিচ্ছে নাফিসা। বেশ অনেকক্ষণ ধরে সোহান খেয়াল করেছে ব্যাপারটা। এক পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে বলল, বারবার উকি দিচ্ছ কেন? বাইরে কিছু দেখার হলে সোজা বাইরে যাও। নাফিসা পাল্টা বিরক্তিকর গলায় বলল, চুপ থাকো তো, দেখছি নয়ন আপাকে দেখার জন্য কারা আসছে। পাত্রকে দেখলেই তো বুঝতে পারবো বিয়েটা হবে নাকি হবে না। পাত্রপক্ষ তো সেই কখন এসেছে, তুমি জানো না? নাফিসা চমকে সোহানের দিকে তাকিয়ে বলল, না তো, তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি, ছেলে তো দারুণ দেখতে। বিয়েটা মনে হয় না হবে। তাই নাকি? তবে তো দেখতে হচ্ছে। তুমি বসো, আমি দেখে আসি। নাফিসা যেতে নিলে সোহান বাধা দিয়ে বলল, কি দরকার? বিয়ে হলে হোক, না হলে না হোক, ওদের ব্যাপার সেটা। তোমার যাওয়ার কোনো দরকার নেই। নাফিসা পাল্টা ধমক দিয়ে বলল, চুপ করো তো, প্রাক্তন প্রেমিকার প্রতি এত আলগা পিরিত দেখাতে হবে না। সোহান আর কিছু বলল না। জানি এখন একটা কথা বললে নাফিসা 10টা কথা শুনিয়ে দেবে, তবুও যাবেই। নাফিসা আর সেখানে দাঁড়ালো না, চলে গেল পাশের বাড়িতে। 2 বাড়ির দূরত্ব খুব অল্পই, 1 মিনিটও সময় লাগে না যেতে আসতে। দরজা দিয়ে ঢুকতেই বসার ঘর, তাই সরাসরি ঢুকে যেতে পারলো না ভেতরে। ওকে এখন এখানে দেখলে আকবর সাহেব লোকজন নাম মেনেই অপমান করতে পারে। দরজা দিয়ে একবার ভেতরে উকি দিয়ে বোঝার চেষ্টা করলেও পাত্র কোনটা। মোট 3টে ছেলেকে দেখা যাচ্ছে। ঘটককে নাফিসা চেনে, বাকি দুজনের মাঝে একজনকে দেখতে বেশি সুন্দর আর একজন মাঝামাঝি। নাফিসার মনে হলো যে ছেলেটা দেখতে বেশি সুন্দর সেই পাত্র, কেননা অন্যজন তার পাশের মেয়ের গায়ে গা ঘেঁষে বসে আছে। হয়তো ছেলের ভাই ভাবি কিংবা বন্ধুলা ভাইও হতে পারে। নাফিসার এত সব গবেষণার মাঝে সুপ্তি নয়নতারাকে নিয়ে এলো। নয়নতারাকে দেখেই নাফিসার আফসোস হলো, যেখানে সেজে গুজে পাত্র পক্ষের লোকজন পছন্দ না করে না, সেখানে আজ তো সাজেইনি। যদিও আজ দেখতে ভালোই লাগছে, হালকা গোলাপি রঙের একটা 3 পিস পরেছে, গায়ের রঙটা কালো হওয়ায় বেশ মানিয়েছে। নাফিসার কেন যেন মনে হলো নয়নতারাকে সাজার থেকে না সেজেই ভালো লাগছে বেশি। তবে ভালো লেগেই বা কী হবে, পাত্র দেখতে যা সুন্দর, তাতে কখনোই নয়নতারাকে পছন্দ করবে না সেটা সবারই জানার কথা। সেই একই চিন্তায় আছে আকবর সাহেব নিজেও। কেন যেন মনে হচ্ছে যে মেয়েকে আরও একবার অপমান করানোর জন্য পাত্রপক্ষের সামনে এনে বসালেন। ছেলেটাকে ছবিতে যেমন দেখতে লেগেছিল, বাস্তবে দেখতে তার চেয়ে অনেক বেশি সুন্দর। ঘটক বোধহয় ছবিটা অনেক আগের দেখিয়েছিল, সেই জন্য তখন এত সুন্দর লাগেনি দেখতে। বয়স বাড়ার সাথে সাথে ছেলেটা দেখতে আরও সুন্দর হয়েছে। নয়নতারাকে দেখতেই পাত্রপক্ষের লোকজন মুখটা কালো করে নিল। ছবিতে তো এই মেয়েকে দেখেনি, ছবিতে যেই মেয়েকে দেখেছিল আর সামনে যেই মেয়ে দাঁড়িয়ে আছে তাদের মাঝে তো আকাশ পাতালের থেকেও বেশি পার্থক্য। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। সবাই ভাবলো ভুল দেখছে কিনা, তবে না, সবার একই অবস্থা। নয়নতারা মাথা নিচু করে দাঁড়িয়ে নম্র গলায় সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। তবে সবাই এতটাই অবাক হয়েছে যে কারো কান অবধি সেই সালামটা গেলই না। তবে হিমেল আলতো হেসে সালামের জবাব দিল। আকবর সাহেব উঠে দাঁড়িয়ে মেয়েকে নিচের জায়গায় বসিয়ে সবার সাথে আলাপ করিয়ে দিলেন। আমার বড় মেয়ে নয়নতারা। হিমেলের বাড়ির লোকজন এতক্ষণে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওরা তো এসেছে আকবর সাহেবের ছোট মেয়েকে দেখতে, তবে পাত্রী নয়। তার মানে ছবিতে যাকে দেখেছিল সেও আসবে। হয়তো সাজগোজ করতে একটু সময় লাগছে, সেই জন্য বড় মেয়েকে পরিচয় করিয়ে দিলেন। মমতা বেগম জোরপূর্বক হেসে আকবর সাহেবকে উদ্দেশ্য করে বললেন, ও তাই বলুন ভাই, আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। তা মা, তোমার পড়াশোনা শেষ নাকি এখনো পড়াশোনা করছো?
নয়নতারা ধীর গলায় উত্তরে বলল, মাস্টার্স কমপ্লিট করেছি আমি, এখন চাকরি করি। ও আচ্ছা, তা বেশ ভালো। বিয়ে তো নিশ্চয়ই হয়ে গেছে। স্বামী কি করে? নয়নতারা চমকে থাকলো সবার দিকে, সেই সাথে আকবর সাহেবও। পর্দার উপরে থাকা মারুফা আর শক্তিও একে অন্যের মুখ চাওয়াচাই করলো, আর দরজার পাশে লুকিয়ে থাকা নাফিসা বোঝার চেষ্টা করলো আসলে ওরা বলতে চাইছেটা কি। সবার অভিব্যক্তি হঠাৎ করে এমন বদল দেখে পাত্রপক্ষের লোক যেন ভরকালো। হিমেলের কেন যেন মনে হলো কিছু একটা গণ্ডগোল আছে। আকবর সাহেব একটু হাসার চেষ্টা করে বলল, কি বলছেন এসব আপা? ওই তো আমার বড় মেয়ে নয়ন, যাকে আপনারা দেখতে এসেছেন আপনার ছেলের জন্য। মমতা বেগম চমকে উঠে বললেন, কি বলছেন এইসব? এই মেয়েকে দেখতে আসিনি আমরা, ছবিতে তো অন্য মেয়ে ছিল। ভাই আপনি কিছু বলুন। ঘটক মানে জবরুল সাহেব তখন খেতে ব্যস্ত। সামনে টেবিলে সাজানো হরেক রকমের ফল মিষ্টি দেখে উনি নিজের হাত আর মুখ কোনোটাকেই সামলাতে পারছেন না। বিয়ে হোক বা না হোক, কিন্তু ওনাকে খাবারগুলো শেষ করতেই হবে। এত সুন্দর আর লোভনীয় মিষ্টিগুলো অন্তত কোনো মতেই ছাড়া যাবে না। তবে এই পর্যায়ে মমতা বেগমের প্রশ্ন শুনে মিষ্টিটা গলায় আটকে গেল। তাড়াহুড়ো করে পানির গ্লাসটা তুলে নিয়ে মিষ্টিটা গিলে নিলেন। এতক্ষণে উনি নয়নতারাকে খেয়াল করলেন। এবারে ওর দিকে তাকিয়ে উনি নিজেও বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠলেন, আরে মা, তুমি কেন পাত্রী আসনে বসে আছো? তোমার না বিয়ে হয়ে গেছিল কদিন আগে? আমি তো তোমার ছোট বোনের জন্য সম্বন্ধ আনছিলাম। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আকবর সাহেব দাঁড়িয়ে থাকতে পারলেন না, ধপ করে সোফায় বসে পড়লেন। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা মারুফা আঁচলে মুখ গুঁজে ডোকরে কেঁদে উঠলেন। নাফিসা এবারে ঘটককে উদ্দেশ্য করে মৃদু রাগী কণ্ঠে বলে উঠল, মস্করা করছেন মিয়া? বিয়ে হয়েছে আমার ছোট বোন নাফিসার। তবে বাবা আপনাকে কেন বলবে যে নয়নের বিয়ে হয়েছে? কার ছবি দেখিয়েছেন ওদেরকে? জবরুল নিজের ব্যাগ থেকে একটা ছবি বের করে নাফিসের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই দেখো, এই মাইয়ার ছবি দেখাইছি। এই মাইয়ার সামনে যে বসে আছে এরা দুজনে কি এক? এই মাইয়ার ছবি দেখে যদি সামনে এই মাইয়ার বসায়া দেই, কেউ কি বিয়ে করব? থামেন, এত কথা তো বলতে বলিনি। ছবি দেখতে চেয়েছি, ছবি দেখি আগে। নাফিস ছবিটা হাতে নিয়ে দেখল নাফিসার ছবি। তবে এত বড় একটা ভুল কি করে হলো সেটাই বুঝতে পারছে না। পাশে বসা আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি ওনাকে বলনি যে নাফিসার বিয়ে হয়ে গেছে? আমি তো বলেছিলাম যে নাফিসার বিয়ে হয়ে গিয়েছে, নয়নের জন্য পাত্র দেখতে। কি ভাই, আমি বলিনি আপনাকে এই কথা? জবরুল এবার একটু চোট দেখিয়ে বলে উঠলেন, আরে ভাই, তা আমি কেমনে জানবো যে আপনি বড় মাইয়ার বিয়ে না ছোট মাইয়ার বিয়ে আগে দিছেন? প্রত্যেক দিন কত মানুষ আমার কাছে আসে তাদের পোলা মাইয়ার বিয়ার সম্বন্ধ খোঁজার জন্য। এমনি নাম মনে রাখে কি আমার পক্ষে সম্ভব? তাহলে সেটা আপনি আমায় তখন জিজ্ঞেস করতেন যে নয়নতারা আমার বড় মেয়ে না ছোট মেয়ে। জবরুল সম্পূর্ণ দোষটা আকবর সাহেবের উপরে দিয়ে বললেন, আপনার উচিত ছিল সাবধান হওয়া। আমার কাজ শুধু পাত্রপাত্রী খোঁজায়, এত কিছু যাচাই করা না। আপনার উচিত ছিল বলা যে আপনার ছোট মাইয়ের বিয়ে হয়ে গেছে, বড় মাইয়ের জন্য পাত্র খুঁজতেছেন। বলেন যে ছোট মায়ের ছবি দেখাইয়া বড় মায়ের বিয়ে দিতে চাইছিলেন। এখন সব দোষ আমার উপরে দিতেছেন, তাই না? আকবর সাহেব কেন যেন কিছু বলতে পারলেন না। এই পুরোটা সময় নীরব থেকে হিমেল পুরো বিষয়টা আগে বুঝে নিল এবং খুব ভালোভাবেই বুঝতে পারল যে এখানে খুব বড় ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। তবে ঘটকের বলা শেষের কথাটা হিমেলের একদমই পছন্দ হলো না। আকবর সাহেবের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে যে পুরো ঘটনাটা উনি নিজেও কতটা চমকে গেছেন। মৃদু গম্ভীর স্বরে হিমেল জবরুলকে উদ্দেশ্য করে বলল, নিজের এখতিয়ারের মাঝে থেকে কথা বলুন। বয়সে বড় উনি আপনার থেকে। একটা ভুল বুঝাবুঝি হয়েছে, দোষটা যদি ওনার হয়ে থাকে তবে আপনারা তো কম নেই। জবরুল খেকিয়ে উঠে বলল, এইখানে কোনো ভুল বোঝাবুঝি হয় নাই। আইজ এত বছর হলো বিয়ে দিতেছি, কোনোদিন তো আমার ভুল হয় নাই। আইজ কেন হইল? শোনো, এই মাইয়ার বিয়ে হইতেছিল না। আমি মেলা চেষ্টা করতেছি, তয় হয় নাই। এখন এরা চেষ্টা করতেছিল তোমাকে ধোকা দেওয়ানের। হিমেল আবারও ধমকে উঠে বলল, চুপ করুন আপনি। অনেকটা সময় চুপ থেকেছে হিমেলের বাড়ির লোকজন।
তবে এবার আর চুপ থাকতে পারল না। দীপা, রোমানা আর মমতা বেগম তিনজন একযোগে নিজেদের স্থান থেকে উঠে দাঁড়ালো। মমতা বেগম গম্ভীর গলায় আকবর সাহেবকে উদ্দেশ্য করে বললেন, দেখুন ভাই, ছবিতে যাকে আমরা দেখেছিলাম তাকে আমাদের পছন্দ হয়েছে। আমরা তাকেই বাড়ির বউ বানাবো ভেবেছিলাম, আপনার এই মেয়েকে না। তবে যাই বলুন না কেন, ঘটকের থেকে আপনাদের দোষ বেশি। আপনি তো আমার ছেলের ছবি দেখেছেন, আপনার বোঝা উচিত ছিল না যে আমার ছেলের জন্য আমি আপনার এই মেয়েকে পছন্দ করব কি করব না? হিমেল খিচে দুই চোখ বন্ধ করে নিল। এই ভয়টাই পাচ্ছিল যে কখন না জানি আবার ওর পরিবার ঝামেলা শুরু করে। আর চোখে একবার নয়নতারার দিকে তাকিয়ে দেখল মেয়েটা এখনও ঠায় নিজের জায়গায় বসে চুপচাপ কাঁদছে। ভালো লাগলো না ব্যাপারটা হিমেলের। সম্মুখে তাকিয়ে দেখল আকবর সাহেব নিজের মাথাটা নামিয়ে রেখেছেন। নিশ্চয়ই ভীষণ অপমানিত হয়েছেন, হওয়াটাই স্বাভাবিক। পুরো পরিস্থিতিটাই আজ ওনাদের হাতের বাইরে। এর মাঝে আবার নিজের মায়ের এমন কথা হিমেলের একদমই পছন্দ হলো না। শান্ত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সবাই বসো। দীপা রাগান্বিত গলায় বলল, এখানে বসে থাকার কোনো মানেই হয় না হিমেল। তুই বসে আছিস কেন? ওঠ। ঘটক ঠিকই বলেছে, ওনাদের মতলবই ছিল অন্য কিছু। এমন বাড়িতে আর যাই হোক ভাইয়ের বিয়ে দিব না। আপা, বসতে বলেছি আমি তোমাদের। যা হয়েছে ভুলে যাও। মনে করো আমরা ওনাকেই দেখতে এসেছি, আর একটা কথাও আমি এ নিয়ে শুনতে চাই না। পারবো না রে এত কিছু ভাবতে। ছবিতে দেখলাম হুড়পড়ি, আর এখানে এসে দেখছি অন্য কিছু। তোর সব জায়গায় এত ভালো মানুষই দেখাতে হবে না। তোর দয়ার শরীর হতে পারে, কিন্তু আমাদের না। হিমেল বোঝালো চাইলেও ওদেরকে এইভাবে থামাতে পারবে না। কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, তোমরা চলে যাও, আমার কাজ শেষ হলে আমি যাব। মমতা বেগম গম্ভীর গলায় বলে উঠলেন, হিমেল, উঠে আয়। বললাম তো মা, তোমাদের থাকার হলে থাকো আর যাওয়ার হলে যাও। আমার এখানে এখনো অনেক কাজ বাকি আছে। হিমেল এবার জবরুলকে উদ্দেশ্য করে বলল, আর এই যে আপনি উঠুন, এখন যথেষ্ট খেয়েছেন, আমাদের জন্য কিছু রাখুন। জবরুল ভীষণ অপমানিত হলো। বিড়বিড় করে সবাইকে গালাগালি করতে করতে বেরিয়ে গেলেন। সেই সাথে আবার আকবর সাহেবকেও হুমকি দিয়ে গেলেন যে এত অপমানের ফল দেখাবেন। উনি দেখবেন কি করে এই মেয়ের বিয়ে দিয়ে। দরজা দিয়ে বের হওয়ার সময় নাফিসাকে চোখে পড়ল। এই তো উনি খুঁজে পেয়েছেন ছবির মেয়েকে। এদিকে ঘটককে নিজের দিকে এইভাবে তাকাতে দেখে নাফিসার একটু অস্বস্তি হলো। ওনার দৃষ্টি থেকে মনে হচ্ছে বোধহয় এর আগে কখনো মেয়ে মানুষই দেখেনি। তবে পরক্ষণেই নাফিসার মনে হলো হয়তো মেয়ে দেখেছে, তবে ওর মতো সুন্দরী মেয়ে দেখেনি। কথাটা ভাবতেই নিজের উপরে একটু গর্ববোধ হলো। জবরুল সাহেব হিমেলের বাড়ির লোকজনকে নাফিসার দিকে ইশারা করে দেখিয়ে বলল, আরে আরে, এই তো আপনাদের পছন্দের পাত্রী। আরে মা, তুমি কোথায় ছিলে? দেখো তোমার জন্য এখানে কত বড় কাণ্ড ঘটে গেল। আকবর সাহেব মাথা তুলে দরজার দিকে তাকিয়ে নিজের ছোট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। ভীষণ ঘৃণা হলো তার মেয়েটার উপরে। উনি জানেন নাফিসা অনেকক্ষণ থেকে নিশ্চয়ই এখানে এসেছে আর দাঁড়িয়ে আছে নয়নতারার অপমান দেখার জন্য। উনি বুঝে উঠতে পারেন না কিভাবে ওনার মেয়েটা এমন অমানুষ হলো। নাফিসাও খারাপ, তবে বোধহয় এতটা না। হিমেলের বাড়ির লোকজন নাফিসার দিকে তাকালো। ভীষণ আফসোস হলো কেন এই মেয়েটার আগে বিয়ে হয়ে গেল। তবে হিমেল তাকানোর প্রয়োজন মনে করল না। হিমেল শেষবারের মতো নিজের মা বোনেদের উদ্দেশ্য করে বলল, তোমরা কি বসছো না যাচ্ছ? বাধ্য হলো সবাই বসতে। নিশ্চয়ই এই মেয়েকে হিমেল বিয়ে করবে না, বোধহয় সেই নিশ্চয়তা থেকেই বসল। তারা জানে হিমেলের মাঝে মনুষ্যত্ববোধটা সব সময়ই জেগে থাকে, দয়ার শরীর। হয়তো এনাদের অসহায়ত্ব দেখে খারাপ লাগছে বলে চলে গেল না। হিমেল এবারে আকবর সাহেবকে উদ্দেশ্য করে হাস্যোজ্জ্বল গলায় বলল, আঙ্কেল, যা হয়ে গেছে ভুলে যান। কাকে দেখতে এসেছিলাম বা কার ছবি দেখে এসেছিলাম সেসব আমি ভুলে গিয়েছি। আকবর সাহেব যেন একটু স্বস্তি পেলেন। অন্তত কিছুটা সময়ের জন্য যেন অপমানের হাত থেকে বাঁচলেন। তবে নয়নতারা এখন আরও বেশি অপমানিত বোধ হচ্ছে। মনে হচ্ছে বাধ্য হয়ে হিমেল এখানেই বসে আছে। নয়নতারার এইসব ভাবনার মাঝেই হিমেলের হাস্যোজ্জ্বল কণ্ঠ ভেসে এলো, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আপনিও তো বলেছিলেন চাকরি করেন। কিসের চাকরি করেন? নয়নতারা আশা করেনি যে হিমেল ওর সাথে কথা বলবে। প্রশ্নের উত্তর দিতে মন চাইছে না, ইচ্ছে করছে উঠে চলে যেতে। তবে ভাবল সেটা বেয়াদবি হবে। যেহেতু হিমেল চাইছে ওদের সম্মান রাখতে হবে, হিমেলের সম্মান রাখাটাও নয়নতারার দায়িত্ব। কোনো মতে নিজের কান্নাটা থামানোর চেষ্টা করে বলল, এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার। ও,
অনেক খাটাখাটনির কাজ করেন আপনি। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন আপনি? অ্যাকাউন্টিং। ও আচ্ছা, অনেক কঠিন সাবজেক্ট। এর আগে কি অন্য কোথাও চাকরি করেছেন? একটা স্কুলে জব করতাম। ও আচ্ছা, আমিও এর আগে একটা ছোটখাটো চাকরি করতাম, তারপর সরকারি চাকরির চেষ্টা করেছি, কিন্তু জানেনই তো টাকা ছাড়া কিছুই হয় না। শেষে এই ভালো চাকরিটা পেয়ে গিয়েছি। আকবর সাহেবের অপরাধ বাড়ল। হিমেল পরিস্থিতিটা স্বাভাবিক করতে চাইছে, তবে চাইলেই কি আর স্বাভাবিক করা যায়? আজ যা ঘটল সেটা উনি কোনো দিনও ভুলতে পারবেন না, আর না নয়নতারা ভুলতে পারবে। পাশে বসা ছেলেটার দিকে তাকিয়ে ওনার লজ্জা হলো। ছেলেরা বড় হলে নাকি বাবাদের ভরসা হয়, অথচ ওনার ছেলের দিকে তাকলেই ওনার লজ্জা হয়। নাপিল দুই একটা কথা কি করে বলেছিল উনি জানেন না, তবে এখন ভীষণ স্বাভাবিকভাবে বসে আছে, যেন পরিস্থিতিটা খুবই স্বাভাবিক। এবার আকবর সাহেব তাকালেন হিমেলের বাড়ির লোকেদের দিকে। সবার মুখ দিয়ে যেন বিল ছড়ছে, নয়নতারাকে যেন সহ্যই করতে পারছে না কেউ। তারা যে কতটা বিরক্ত হচ্ছে সেটা ওনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর পারলেন না উনি সহ্য করতে। নয়নকে আর অপমানিত হতে দেওয়া যায় না। উঠে দাঁড়িয়ে হাত জোর করে সবার উদ্দেশ্যে ক্ষমা চেয়ে বললেন, আমি অত্যন্ত ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে। এই পুরো ব্যাপারটা একটা ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে, যার কারণে আপনাদের এই পরিস্থিতিতে পড়তে হলো, আর আমাকে আর আমার মেয়েকে এই অপমানের মুখোমুখি হতে হলো। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। দয়া করে খাওয়া দাওয়া করে যাবেন। মেয়ে দেখতে এসেছেন সেজন্য না, অতিথি হিসেবে খেয়ে যাবেন। পাত্রপক্ষের লোকজন যেন হাঁপ ছেড়ে বাঁচল। দীপা তাড়াহুড়ো করে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, না না, খাবো না, পেট ভরে গেছে আমাদের। যা অপমানিত হলাম, এরপর আর খাওয়ার সাজে না এখানে। হিমেল, চল এখান থেকে। হিমেল এবার একটু রাগান্বিত কণ্ঠে বলে উঠল, বলেছি তো আমি তোমাদের, তোমরা যেতে পারো যখন ইচ্ছে। বারবার আমায় টানছো কেন? আমাকে কি ছোট বাচ্চা মনে হয় যে তোমরা আমাকে টেনে নিয়ে যাবে? অদ্ভুত আচরণ করো। দীপা ভীষণ অপমানিত হলো। তবে এবারে আর এখানে থাকা যায় না, সত্যি বেরিয়ে গেল। ওর পিছনে পিছনে একে একে রুমানা, হাসান, আর শেষে মমতা বেগমও বেরিয়ে গেলেন। নয়নতারা এবার উঠে চলে গেল। হিমেল একটা দীর্ঘশ্বাস ফেলল। কী করা উচিত বুঝতে পারছে না। আকবর সাহেবের খুব আফসোস হলো হিমেলকে দেখে। ছেলেটা যে ভীষণ ভালো সেটা হিমেলের কিছুক্ষণের ব্যবহার দেখেই উনি বুঝতে পেরেছেন। খুব করে মন চাইল যদি এই ছেলেটাই ওনার মেয়ের জীবনে আসতো, কতই না ভালো হতো। নিশ্চয়ই নয়নতারা অনেক ভালো থাকতো এই ছেলেটার কাছে। আকবর সাহেবের এইসব ভাবনার মাঝেই হিমেল বলে উঠল, আমি কি একবার নয়নতারার সাথে আলাদা করে কথা বলতে পারি আঙ্কেল? বেশি সময় নেব না, অল্প কিছুক্ষণ কথা বলবো। আকবর সাহেব ইতস্তত গলায় বললেন, এখন আর কথা বলে কি হবে বাবা? বিয়েটা যখন হচ্ছেই না। আকবর সাহেবকে ওনার কথার মাঝপথেই থামিয়ে দিয়ে হিমেল বলে উঠল, বিয়ে হবে কি হবে না সেসব পরের কথা আঙ্কেল। আমি কখনোই চাইনি আমার জন্য কোনো মেয়ে কিংবা তার পরিবার অপমানিত হোক। তবে হয়েছে, আমার দ্বারা না হলেও আমার পরিবারের দ্বারা হয়েছে। আমি শুধু ওনার কাছে ক্ষমা চাইতে চাই। তার কোনো দরকার নেই বাবা, আমি আমার মেয়ের সাথে কথা বলে নেব। তুমি যাও, তোমার বাড়ির লোকজন তো চলে গেল, অযথা তোমার উপরে রাগ করবে। সেসব আমি সামলে নেব। আপনি শুধু বলুন ওনার সাথে কথা বলা যাবে কিনা। 5 মিনিট সময় নেব বাস। অনিচ্ছা সত্ত্বেও আকবর সাহেব মাথা নাড়িয়ে সায় জানালেন। সুপ্তিকে নাম ধরে ডেকে হিমেলকে নয়নতারার ঘরে নিয়ে যেতে বললেন। বিছানায় চুপচাপ বসে আছে হিমেল। ওর ঠিক সামনাসামনি দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নয়নতারা। নয়নতারার কথা বলার কোনো ইচ্ছে নেই, আর না ইচ্ছে আছে কোনো কিছু শোনার। হিমেলকে দেখে বুঝতে পেরেছে মানুষটার দয়ার শরীর, না হলে কি কেউ নিজের পরিবারকে কষ্ট দিয়ে নয়নতারাকে বোঝাতে আসে? তবে এত কিছুর দরকার ছিল না। নয়নতারা তো জানেই বিয়েটা হবে না, তবে অযথা ভদ্রতার খাতিরে এত কিছু বোঝানোর তো কোনো মানেই হয় না। তবুও হিমেলকে ঘরের ভিতরে আসতে দিয়েছে, কিছু বলেনি। হিমেল অনেকক্ষণ থেকে ভাবছে কি করবে, কি বলা উচিত, কতটুকু বা বলে সান্ত্বনা দেবে নয়নতারাকে। আবার ভাবছে সান্ত্বনা দিলে কি ওকে অপমান করা হবে। হিমেল কি বলবে, কোন কথায় নয়নতারা রাগ করবে সেটা তো জানে না। তবে যেহেতু এসেছে কিছু তো একটা বলতেই হবে, তাই একটু কেশে নিয়ে নয়নতারার মনোযোগ পাওয়ার চেষ্টা করলো। নয়নতারা বোধহয় বুঝলো, মাথা তুলে তাকালো হিমেলের দিকে। হিমেল এবার নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, নয়নতারা,
আমি জানি আমার পরিবারের ব্যবহারে আপনার খারাপ লেগেছে। আমি আমার পরিবারের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। নয়নতারা আলতো হেসে বলল, ক্ষমা চাওয়ার কিছু নেই। আমার বোন দেখতে অনেক সুন্দরী, ওর পাশে দাঁড়ালে তো কেউ আমাকে ওর বোন বলে ভাবেই না। সেখানে ছবি দেখে এসেছেন ওর, অথচ এখানে দেখছেন আমাকে। রাজি না হওয়াটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এখানে তো আপনার কোনো দোষ নেই, অথচ আপনাকে অপমানিত হতে হয়েছে। পুরো ব্যাপারটা ঘটক পাকিয়েছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। উনি অনেক খারাপ আচরণ করেছেন আপনাদের সাথে, ওনার হয়েও আমি ক্ষমা চাইছি। অযথা ক্ষমা চাইছেন কেন আপনি? আর আপনার নিজেকে এত অপরাধী ভাবার কোনো দরকার নেই। আজ নতুন না, যখন কেউ আমায় অপছন্দ করেছে। আমি জানি আমি দেখতে সুন্দর না। আসলে প্রথমবার যখন আমি কাউকে পছন্দ করেছিলাম, তখন আমার বাবা মা কোনো আপত্তি করেনি। তাই এবারে যখন আমার বাবা আমার জন্য কাউকে পছন্দ করলো, তখন আমি না আপনার ছবিটা দেখিনি। যদি আপনার ছবিটা দেখতাম তবে আগেই বাবাকে মানা করে দিতাম। আপনার সাথে আমায় মানায় না সেটা আমি জানি, অযথা আপনাকে বিব্রত হতে হলো। হিমেলের একটু অস্বস্তি হলো ঠিকই, তবে একটা ছোট্ট কৌতূহল হলো। নয়নতারা যদি কাউকে পছন্দ করে থাকে, তবে সেই মানুষটার কি হলো? প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলো। আপনি যখন কাউকে পছন্দই করতেন, তাহলে তাকে বিয়ে করলেন না কেন? সে আর বিয়ে করতে চায়নি। বিদেশ যাওয়ার আগে আংটি পরিয়ে রেখে গিয়েছিল। তারপর মাঝে 5 বছর কেটে গেল। এই 5 বছরে আমার বয়স বাড়লো তার অপেক্ষায়। সুন্দর তো কখনোই ছিলাম না। চাকরির চাপে আরও দেখতে খারাপ হয়ে গেলাম। আর তার নজর পড়লো আমার বোনের উপর, যার ছবি দেখে এসেছেন। আমার বোনও সেই সুযোগটা লুফে নিল। আমি বলবো না যে ও আমার ভাগ্য কেড়ে নিয়েছে। আমি বোধহয় লোভী হয়ে ভুল দিকে হাত বাড়িয়েছিলাম। আসলে আমি চারিদিকে একটু সুখ হাতড়ে বেড়াচ্ছিলাম। হিমেল ভীষণ অবাক হলো নয়নতারার কথায়। নিজের বোন এমন করতে পারে? আর সেই ছেলেটাই বা কেমন, যাকে ভালোবাসলো তাকে ভুলে গিয়ে আবার তারই বোনকে বিয়ে করে নিল? আদৌ এগুলোকে ভালোবাসা বলে? যত সব ফালতু কথাবার্তা। তবে নয়নতারার জন্য ভীষণ খারাপ লাগলো। হিমেলের কেন এতটা খারাপ লাগলো জানে না। মেয়েটা নিতান্তই সহজ সরল। আর তার থেকে তার সব থেকে বড় প্রমাণ তো যখন পেয়েছে, তখন পাত্রপক্ষের সামনে গিয়ে নয়নতারা বসেছিল। নিজের গায়ের রং, চেহারার খুঁত ঢাকার কোনো চেষ্টাই করেনি, বরং নয়নতারা যেমন তেমনভাবেই নিজেকে সবার সামনে প্রদর্শন করেছে। হিমেলের বড্ড আফসোস হলো নয়নতারার জন্য। কেন এই ভালো মেয়েগুলোকে সাথে এমন হয়? কেন এদের ভাগ্যই যত সব চোর বাটপার জোটে? কেন এদের ভাগ্যেই যত সব চোর বাটপার জোটে? আপনার নাম তো নয়নতারা, যা নামের মাঝেই ফুলের বাস। সে কি করে অসুন্দর হয় দেখতে বলুন তো? কথাটা বলে হিমেল আলতো হাসলো। নয়নতারা ঠিক কী বলা উচিত বুঝে উঠতে পারল না। তবে এতটুকু তো জানি যে মানুষটা ওকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলো বলেছে। নয়নতারার থেকে কোনো উত্তর না পেয়ে হিমেল আবারও বলে উঠল, দেখুন নয়নতারা, আজ যা হলো তাতে না আপনাদের কোনো দোষ ছিল না আমাদের কোনো দোষ ছিল। তবে হ্যাঁ, আমার পরিবারের ব্যবহারের সম্পূর্ণ দায় আমার। আপনাকেও কোনো দায় নিতে হবে না, শুধু একটা অনুরোধ রাখবেন। নির্জীব কণ্ঠে নয়নতারা অনুরোধটা করল। হিমেল আশ্বস্ত করে বলল, আমার সাধ্যের মাঝে থাকলে আমি রাখব। কষ্ট করে আরেকবার আমার বাবাকে কল করে বলবেন যে এই বিয়েটা হবে না। আর দয়া করে কারণ হিসেবে আমার অসন্তোষের কথা বলবেন না, আমার খুঁতের কথা বলবেন না। আমার বাবা ভীষণ কষ্ট পাবে এতে। প্রয়োজনে না হয় বলে দেবেন যে আপনি আগে থেকে অন্য কাউকে পছন্দ করেন। শুধুমাত্র পরিবারের চাপে পড়ে আমায় দেখতে এসেছিলেন আপনি। আমার উপরে করুণা করে কি এতটুকু মিথ্যে বলতে পারবেন প্লিজ? হিমেল নির্নিমেষ কিছুক্ষণ নয়নতারার দিকে তাকিয়ে থাকলো, যার দৃষ্টি মেঝের উপরেই নিবদ্ধ। টপ টপ করে গাল বেয়ে জল পড়ছে। হিমেল জানে না সেই মিথ্যে বলতে পারবে কিনা, বলার ইচ্ছেও নেই হয়তো। তবে চায় কি হিমেল? উঠে দাঁড়ালো হিমেল, যাওয়ার জন্য উদ্যত হয়ে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, এখন আসছি। যাওয়ার আগে একটা ছোট্ট পরামর্শ দিয়ে যাই। জীবনে বাঁচতে শিখুন। এই রূপ কয়দিনেরই বা? নয়নতারা তাচ্ছিল্য হেসে বলল, রূপ যে কদিনেরই হোক না কেন, তবু সবার রূপেরই প্রয়োজন আছে। আর বাঁচতে বলছেন? আমি জীবনের এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যে সমাজের মানুষজন আমার বেঁচে থাকা হারাম করে দিয়েছে। আর আমার সৃষ্টিকর্তা স্বেচ্ছায় মৃত্যুবরণ হারাম করে দিয়েছেন। ভাবতে পারছেন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি? হিমেল বেশ ভাবনার মাঝে পড়ে গেল। আসলেও তো বেশ জটিল ব্যাপার। এত জটিলতা নিয়ে বেঁচে আছে কি করে নয়নতারা? হিমেলকে ভাবনার জগতে ডুবে থাকতে দেখে নয়নতারা আবারও বলে উঠল, আমার কথা ভেবে অযথা আর নিজের মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে হবে না। আপনি খুব ভালো একজন মানুষ। এই প্রথম বোধহয় আমার বাবা বাদে কোনো ছেলের থেকে আমি এতটা সম্মান পেলাম।
তবে আমার একটা বিষয় ভেবে খারাপ লাগছে। আজ আমার জন্য আপনাকে এতটা বিব্রত হতে হলো। আমি মন থেকে দোয়া করি আপনি যেন খুব ভালো একজন জীবনসঙ্গী পান, যে শুধু আপনারই যোগ্য। হিমেল একবার মাথা তুলে তাকালো নয়নতারার দিকে, কেন যেন আর কিছু বলতে পারল না, বেরিয়ে গেল ঘর থেকে। হিমেল বেরিয়ে যেতেই নয়নতারা ঘরের দরজাটা বন্ধ করে দিল, তারপরে জানালা বন্ধ করে দিল। পুরো ঘরটা এখন অন্ধকার। ভীষণ ভালো লাগছে নয়নতারার এখন। আজকাল এত আলো কোলাহল কিছুই ভালো লাগে না, এমন অন্ধকার আর একাকিত্বই বেশ ভালো লাগে। আর খুব তাড়াতাড়ি নয়নতারা এই একাকিত্ব থেকেও মুক্তি পেতে চায়। নিজের ঘরে বসে নীরবে কাঁদছে নয়নতারা। বাইরে থেকে মারুফার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। সবাই জানে এই বিয়েটাও হবে না, তবে তার সবটুকু রাগ গিয়ে পড়ল নয়নতারার উপরে। সমানে যা মুখে আসছে তাই বলে গালাগালি করছে। সবার এত এত অবহেলা, এত অপমান পেতে পেতে নয়নতারার আজকাল ক্লান্ত লাগে। নিজের কাছে নিজেকে বড্ড নিজ মনে হয়, কুৎসিত মনে হয়। নিজেই নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করে। নিশ্চয়ই নয়নতারা দেখতে খুবই জঘন্য, না হলে কি আর সবাই এমন করে ওর সাথে? ড্রয়িং রুমের সোফায় বসে তখনও আহাজারি করছে মারুফা, আর নানানভাবে নয়নতারাকে গালাগালি করছে। নয়নতারা সেসব শুনেও শুনল না, বুঝেও বুঝল না। সোজা নিজের বাবার ঘরে গেল। দরজা দিয়ে ভিতরে উকি দিতেই দেখল ঘরটা অন্ধকার। কিন্তু এই সময় তো আকবর সাহেব ঘরটা অন্ধকার করে রাখে না। এই সময় তিনি টিভিতে খবর দেখেন। তবে আজকে কি তার ব্যতিক্রম হলো কেন? শরীরটা কি তাহলে খারাপ করলো? নয়নতারা ঘরের ভিতরে এসে অন্ধকারে হাতড়ে লাইটটা জ্বালালো। তবে আকবর সাহেব বোধহয় ঘরে আলোর উপস্থিতি ঠিকঠাক লক্ষ্য করেননি তখনও। চোখের উপরে হাত দিয়ে শুয়ে আছেন। নয়নতারা একবার বাবা বলে ডাকতেই তিনি হাতটা সরালেন। সামনে নয়নতারাকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে বসে হাস্যোজ্জ্বল গলায় বললেন,